আসসালামু আলাইকুম সকলকে। এসএসসি 26 এবং 27 ব্যাচ, কেমন আছো তোমরা? আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি সম্পর্কে আলোচনা করব। তো গতি সম্পর্কে আলোচনা করার আগে তোমাদেরকে ছোট একটা আপডেট জানিয়েছে, সেটা হলো আমাদের রোড অফ প্যাশন্স এই চ্যানেলে তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করা হয়েছে। সেই কোর্সে তোমরা কি কি পাবা? প্রত্যেক অধ্যায়ের উপর A to Z বেসিক ক্লাস পাবা। অর্থাৎ আমরা আমাদের প্রত্যেক অধ্যায়ের উপর 4টি করে ক্লাস নিব। কয়টি করে ক্লাস নেবো? 4টি করে ক্লাস নেব। প্রথম ক্লাসে আমরা তোমাদের A to Z যে ক্লাসটা নেব, ধরো গতি সম্পর্কে প্রথম অধ্যায়ে তোমাদের গতি সম্পর্কে ক্লাস নেব। তো প্রথমে আমরা গতি সম্পর্কে যে ক্লাসটা নেব সেটা হলো এর বেসিক ক্লাস, যেটা আজকে নেব। এর বেসিক ক্লাস, গতির বেসিক ক্লাস আজকে নেব। পরবর্তী যে ক্লাসটা তোমরা পাবা সেটা হলো গাণিতিক সমস্যা সলভ ক্লাস। অর্থাৎ এই গতি অধ্যায়ের উপর যত তোমাদের গাণিতিক সমস্যা আছে, সেই প্রত্যেকটা সমস্যা তোমাদের টাইপ ধরে ধরে করিয়ে দেওয়া হবে। তৃতীয় যে ক্লাসটা নেওয়া হবে সেটা হলো তোমাদের টাইপ ভিত্তিক এমসিকিউ সলভ ক্লাস। অর্থাৎ গতি অধ্যায়ের উপর যতগুলো তোমাদের এমসিকিউ আছে সেগুলো টাইপ অনুযায়ী করে ধরে ধরে করে দেওয়া হবে। এখন শুধু কি গতি অধ্যায়ের উপর হবে না, যতগুলো বইয়ের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের উপরেই এই 4টা করে ক্লাস নেওয়া হবে, এবং 4টা ক্লাসের তৃতীয় নাম্বার ক্লাসে তোমাদের এমসিকিউ করে দেওয়া হবে। চতুর্থ যে ক্লাসটা আছে এই ক্লাসটা তোমাদের সৃজনশীল সলভ করে দেওয়া হবে। এই সৃজনশীল সলভ করার মাধ্যমে তোমাদের একটা অধ্যায়ের উপর পুরো 100% কমপ্লিট হয়ে যাবে। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, এই ডাউট সলভিং বক্স আছে আমাদের ফেসবুক গ্রুপে, সেখানে তোমরা এই ডাউট সলভিং বক্সে তোমাদের কমেন্ট করে রাখবা যেখানে সমস্যা, আমাদের মেন্টর টিম তোমাদের সেগুলো সমস্যা করে সমাধান করে দেবে। আচ্ছা, এগুলো ক্লাস এখন প্রশ্ন হলো এগুলো কোন কোন সাবজেক্টের উপরে এই ক্লাসগুলো নেওয়া হবে। প্রথমত তোমাদের যে সাবজেক্টের উপর ক্লাস নেওয়া হবে সেগুলো হলো তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এবং হায়ার ম্যাথ। এই 5টা সাবজেক্টের উপরে তোমাদের একদম কম্প্যাক্ট আকারে একটা ফ্রি কোর্স নেওয়া হচ্ছে এখান থেকে। এখন এই কোর্সগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি, এবং এই কোর্সের সাথে যুক্ত থেকে তোমাদের কি কি করা লাগবে ভাই? তোমাদের তেমন কিছুই করা লাগবে না, শুধু আমাদের রোড অফ প্যাশন্স এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, যাতে পরবর্তী যে ক্লাসগুলো আসে সেগুলো তুমি পাও। এবং আমাদের রোড অফ প্যাশন্স নামে ফেসবুকে দেখো একটা গ্রুপ পেজ আছে এবং গ্রুপও আছে, সেখানে তুমি একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবা। তো চলো শুরু করা যাক গতি অধ্যায়। এখন প্রশ্ন হলো ভাই, এই ক্লাসটা কি শুধু এসএসসি 26 এবং 27 ব্যাচের জন্য? না ভাই, এই ক্লাসটা তোমাদের মানে সিলেবাস যতদিন চেঞ্জ না হবে, এসএসসি 26, 27, 28, 29, 30 যতদিন যাবে ততদিন তোমাদের এই ক্লাসটা তোমাদের জন্য। তো চলো শুরু করা যাক। তো গতি অধ্যায়, যে মোশন অধ্যায়ের শুরু করতে হলে প্রথমে যে দুটো তোমাদের টপিক আসবে সেটা হলো স্থিতি এবং গতি। স্থিতি এবং গতি। স্থিতি এবং গতি বোঝার আগে তোমাদের আগে যেটা জানা লাগবে সেটা হলো স্থির কি এবং গতি কি। সাধারণ অবস্থায় আমরা কি বুঝি? স্থির বলতে কি বুঝি? স্থির বলতে আমরা বুঝি যে কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিস কোনো একটা অবস্থানে রয়েছে এবং সেই জিনিসটা কোনো মুভমেন্ট নেই, তার মানে সে নড়াচড়া করতেছে না, এমনটা জায়গায় স্টপ হয়ে গেছে। তবে এই একটা বিন্দু, একটা রাস্তা, এ হলো এই বিন্দু। তো এই বিন্দুতে তুমি দেখলে একটা বস্তু রয়েছে, এই বস্তুটা কোনো দিকে যাচ্ছে না, ওই জায়গায় চুপ করে পড়ে রয়েছে, তাহলে এক্ষেত্রে বলবো স্থির। কিন্তু তুমি আরেকটা বি বি বিন্দুতে আরেকটা বস্তু দেখলা, এই বস্তু গতিশীল, মানে তার সে চলতেছে। যেমন কেমন, যেমন সাইকেলের গতি হতে পারে, একটা সাইকেল বা একটা গাড়ি, সে গাড়িটা চলতেছে, এক্ষেত্রে এটা কি হবে? এটা গতিশীল। ক্লিয়ার? স্থির কি আর গতিশীল কি এটা তো আমরা সাময়িকভাবে বুঝি, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় স্থিতি কি এবং গতি কি এটা আমরা তবে জেনে আসি। স্থিতি হলো, স্থিতি সময়ের সাথে কোনো বস্তুর সময়ের সাথে কোনো বস্তুর
অবস্থানের পরিবর্তন না হলে তাকে স্থির বলে। তাকে কি বলে? তাকে স্থির বলে। এবং বস্তুর এই অবস্থাকে স্থিতি বলে। এবং বস্তুর এই অবস্থাকেই স্থিতি বলে। কেন এটা কঠিন মনে আসছে না? আসলে তো কঠিন, চলো বুঝিয়ে বলি। সময়ের সাথে কোনো বস্তু, অর্থাৎ কিসের সাথে? সময়ের সাথে। সময়ের সাথে কোনো বস্তু যদি অবস্থানের পরিবর্তন না হয়, অবস্থানের পরিবর্তন যদি না হয়, কেমন? ধরো এই একটা বিন্দু, তুমি যে একটা বস্তু দেখলে, বিন্দু ধরো এই বিন্দু। এখন ধরো বাজে সকাল 7টা, সকাল 7টা। তখন দেখলে এটা এই বিন্দুতে রয়েছে। এখন তুমি এটার পর্যবেক্ষণ করতেছো যে বস্তুটা কি হয়। সকাল 7টার সময় দেখলে এটা এই বিন্দুতে রয়েছে। যখন সকাল, উদাহরণ দেওয়ার জন্য এটা বললাম, সকাল 8টা, তখন এটা এই বিন্দুতেই রয়েছে, এটার কোনো নড়াচড়া হচ্ছে না। সেক্ষেত্রে এটা কি? স্থির। এবং বস্তুর এই অবস্থাকে কি বলে? স্থিতি বলে। এটা ক্লিয়ার? কিন্তু তুমি আরেকটা বস্তু এবার দেখলা, গতি কি? গতি তাহলে নিশ্চয় স্থিতির বিপরীত জিনিস। তাহলে কি গতি? গতি হলো সময়ের সাথে। এই বোর্ডে যা করাচ্ছে, যা বোঝাচ্ছে, এগুলো তোমরা একটা নোট খাতা নিয়ে বসো, নোট খাতায় সবগুলো টুকে নাও। সময়ের সাথে কোনো বস্তুর, এ যা হবে ঠিক তার বিপরীত। কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে গতিশীল বলে। এবং বস্তুর এই অবস্থাকে, বস্তুর এই অবস্থাকে গতি বলে। ওই বস্তুর এই অবস্থাকে গতি বলে। এই উদাহরণ কেমন? ধরো একটা এই বিন্দু, তুমি একটা বস্তু ঠিক আগের মধ্যে পর্যবেক্ষণ করে জন্য রাখলি। সকাল ধরো 7টা, বস্তুটা এই জায়গা ছিল। কিন্তু তুমি যখন সকাল 8টার দিকে এটা পর্যবেক্ষণ করবে, তখন দেখলে এটা আর এই জায়গা এ বিন্দুতে নাই। এটা কোথায় চলে গেছে? ধরো প্রতিদিন এটা বি বিন্দুতে চলে আসছে। এটা বি বিন্দুতে চলে আসছে। যেহেতু এটা বি বিন্দুতে চলে আসছে, তাহলে এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো এটা গতিশীল। এবং বস্তুর যে, এই বস্তুর যে অবস্থা, তাকে বলে কি? গতি বলে। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? তাহলে স্থিতি কি এবং গতি কি আমরা খুব ভালোভাবে জেনে নিলাম। তোমাদের পরবর্তী যে টপিকটা আছে সেটা হলো প্রসঙ্গ বিন্দু কাকে বলে। প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ বিন্দু কি? প্রসঙ্গ বিন্দু হলো, ধরো কোনো কিছুর অবস্থান, তুমি সেটা গতিশীল নাকি স্থিতি, এটা তুমি নির্ণয় করতে চাও। নির্ণয় করতে গেলে তোমাকে কোনো একটা জিনিসকে স্থির ধরে নিতে হবে। অর্থাৎ কোনো বিন্দু বা কোনো বস্তুর অবস্থান, কোনো বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য, কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য এই বিন্দুকে স্থির ধরে নেওয়া হয়। এই বিন্দুকে স্থির ধরে নেওয়া হয়
অর্থাৎ কোনো বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য যে বিন্দুকে স্থির ধরে নেওয়া হয় তাকে প্রসঙ্গ বিন্দু বলে। তাকে কি বলে? তাকে প্রসঙ্গ বিন্দু বলে। একে প্রসঙ্গ বিন্দু বলে। তাহলে প্রসঙ্গ বিন্দু কি হতে পারে? ধরো তুমি একটা অবস্থা নির্ণয় করতে বলবা, এর প্রসঙ্গ বিন্দু কেন ইম্পর্টেন্ট সেটা আমরা পরে জানবো। কেন ইম্পর্টেন্ট? ধরো একটা ট্রেন, এটা কি একটা ট্রেন, একটা ট্রেনে দুজন লোক আছে, আর ট্রেনের বাইরে মনে করো আরেকজন লোক দেখতেছে যে ট্রেনটা যাচ্ছে, ঠিক আছে? এখন এখন এই লোক এই ট্রেনের দুইজনকে কি অবস্থা দেখবে? নিশ্চয়ই গতিশীল অবস্থা দেখবে, কারণ ট্রেন তো গতিশীল। এদের কাছে এরা এরা কি গতিশীল, কারণ যখন আমরা প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো এই লোককে ধরে নেব, যখন এই লোককে ধরে নেব তখন এটা হবে কি, এই ট্রেনটা গতিশীল। কিন্তু ধরো আমরা একে ধরবো না, আর প্রসঙ্গ বিন্দু ধরবো আমরা, একে প্রসঙ্গ বিন্দু ধরবো, একে প্রসঙ্গ বিন্দু ধরবো। যখন একে প্রসঙ্গ বিন্দু ধরবো তখন এর সাপেক্ষে এ কি, এ স্থির। দুজন পাশাপাশি বসে গল্প করতে করতে পারছি, তাহলে এর সাপেক্ষে এ কি স্থির। কিন্তু এর সাপেক্ষে এরা দুজনে কি গতিশীল। তাহলে কিন্তু আসলে ট্রেনটা কি গতিশীল, কিন্তু এর সাপেক্ষে ট্রেনটা গতিশীল, এদের সাপেক্ষে এ গতিশীল। কারণ যখন ট্রেনের বাইরে দিয়ে বাইরে কিছু দেখা হয় তখন একে গতিশীল মনে হবে, কিন্তু আসলে দুজন কি পাশাপাশি স্থির। তাহলে বুঝছো কেন প্রসঙ্গ বিন্দুটা কেন ইম্পর্টেন্ট? প্রসঙ্গ বিন্দু সাপেক্ষেই নির্ণয় করা হয় কেন এটা গতিশীল নাকি স্থিতিশীল। আচ্ছা, এরপর আছে তোমাদের আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি, আপেক্ষিক গতি কি? আপেক্ষিক গতি হলো ওটা একটা গাড়ি, এটা 5 মিটার/সেকেন্ড বেগে এদিকে যাচ্ছে, ঠিক? এদিকে আরেকটা গাড়ি, এ যাচ্ছে 10 মিটার/সেকেন্ডে, এ যাচ্ছে 5 মিটার/সেকেন্ডে, এ যাচ্ছে 10 মিটার/সেকেন্ডে। এখন এর সাপেক্ষে একে কত বেগে যেতে দেখবে? আর এখানে মনে করো তুমি রয়েছে, তুমি তুমি একে দেখবে ঠিকই যে 10 মিটার/সেকেন্ডে যাচ্ছে, তুমি একে দেখবে 5 মিটার/সেকেন্ডে যাচ্ছে, কিন্তু এ একে 10 মিটার/সেকেন্ডে দেখবে না। এ কত দেখবে? একে দেখবে 10 - 5 টু 5 মিটার/সেকেন্ড, একে 5 মিটার/সেকেন্ডে দেখবে। তার কারণ এটা হলো আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি কি তাহলে বোঝা যাচ্ছে? দুজন একই দিকে যেতে যাচ্ছে, এখানে এর থেকে এ বিয়োগ দিলে যতটুকু থাকবে একে তাই দেখবে। এ দেখবে যে এটা 5 মিটার/সেকেন্ডে যাচ্ছে, কিন্তু আসলে যাচ্ছে কত 10 মিটার/সেকেন্ডে। আর আমি বা তুমি এখান দ্বারা দেখতেছি যে এ 10 মিটার/সেকেন্ডে যাচ্ছে আর এ 5 মিটার/সেকেন্ডে যাচ্ছে। তো বোঝা গেল আপেক্ষিক গতি কি? ক্লিয়ার? এখন আমরা পড়বো বিভিন্ন প্রকার গতি। কি কি গতি আছে? প্রথমে পড়বো আমরা সরলরৈখিক গতি। সরলরৈখিক কি গতি ভাইয়া? কোনো কিছু যদি সরল রেখায় যায়, কি রেখায় যায়? সরল রেখায় যায়, তাহলে তার গতি হবে সরলরৈখিক। কেমন? ধরো কোনো কিছু উপর থেকে নিচে পড়তেছে, এভাবে পড়তেছে, একদম সরল রেখায় পড়তেছে না, এর গতি হবে কি সরলরৈখিক গতি। বা ধরো কোনো একটা কাঠামোতে কোনো কিছু একদম ভূমি সমান্তরাল এইভাবে যাচ্ছে, একদম সমান্তরাল যাচ্ছে না, এটা কি হবে সরলরৈখিক গতি। ঠিক আছে, এটা কি সরলরৈখিক গতি। তারপর সব ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি হলো কোনো বস্তু যদি একটা বিন্দুর সমদূরত্বে ঘুরতে থাকে, সমদূরত্বে ঘুরতে থাকে, তাহলে সেটাকে ঘূর্ণন গতি বলে। এবার সমদূরত্বে কিভাবে করে? ধরো একটি বৃত্ত, একটা কেন্দ্র আছে, বা ধরো কোনো একটি বিন্দু, এই বিন্দুর ঠিক সমদূরত্বে কোনো একটা বস্তু ঘুরছে, সমদূরত্বে ঘুরছে,
এটা সমদূরত্বে হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সমদূরত্বে হওয়া লাগবে। শুধু ভুললেই হবে না, সমদূরত্বে হওয়া লাগবে। অর্থাৎ এখান থেকে যতটুকু দূরত্ব, ধরেন দূরত্ব আর সমান সমান ধরো 5 মিটার, তখন বস্তুটি এই জায়গা ঘুরে যখন এই জায়গা আসলো, তখন এই জায়গা থেকে দূরত্ব 5 মিটারই হওয়া লাগবে। যখন এই বিন্দুটা ঘুরে এই জায়গা থেকে আসলো বস্তুটি, তখন এর দূরত্ব 5 মিটারই হওয়া লাগবে। অর্থাৎ সমদূরত্বে ঘুরতে থাকে। আর একটা উদাহরণ কি? আর একটা উদাহরণ ধরো, মাথার উপর যে ফ্যান থাকে, সেই ফ্যান, সেই ফ্যানের ফ্যান তো ঘুরে, কেন্দ্র আছে, তবে ফ্যানের ভিতরে যেসব বিন্দু থাকে, এই যে ফ্যান একদম ফ্যানের যে কেন্দ্র ঠিক সমদূরত্বে, যতটুকু দূরত্ব, এই দূরত্বে কিন্তু ঘুরতে থাকে। কিভাবে ঘুরতে থাকে? উদাহরণ কি? ফ্যান। আর একটা উদাহরণ কি হয় ঘূর্ণনগতির? ধরো এই মাঝখানে এটা হলো পৃথিবী, পৃথিবী না, মাঝখানে এটা হলো সূর্য, মাঝখানে এটা কি? এটা হলো সূর্য, এটা হলো সূর্য, যেটা ঘুরছে এটা মনে করো পৃথিবী। না, পৃথিবী তো সূর্যকে উপবৃত্তাকার পথে ঘুরে। উদাহরণটা কি হয়? ধরো চাঁদ এবং পৃথিবী, চাঁদ ও পৃথিবী, চাঁদ পৃথিবীকে এবং সমুদ্রতে কেন্দ্র করে ঘুরে। এরপরে যেটা বলবো সেটা হলো চলন গতি। কি গতি? চলন গতি। চলন গতি কি? কোনো বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে, সকল কণা একই সময়ে একই দিকে চলতে থাকে, তবে সেটা হচ্ছে চলন গতি। কেমন? ধরো একটা গাড়ি, একটা গাড়ি, এই গাড়ি যখন চলে এর প্রত্যেকটা মানে পার্টস পাতি সব একসাথেই যায় না? ধরো চাকাও যেভাবে যাচ্ছে, সামনে যে হ্যান্ডেল থাকে, বা ধরো এই যে সামনে গ্লাস থাকে, যা থাকুক না কেন একইভাবেই তো যায়, সব একসাথেই তো যায়, একই সময় একই দিকে যায়। যেন একটা চিন্তা করতে, ধরো মানুষ, আমরা যখন হাঁটি তখন আমরা হাত পা সব একই সাথে যায় না? তাহলে এটা কি এক ধরনের চলন গতি। এবার আসি আমরা পর্যায়বৃত্ত গতি কাকে বলে। কোনো গতিশীল বস্তু যদি, কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর, কত সময় পর পর? নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, একইভাবে অতিক্রম করে, তাহলে সেটাকে পর্যায়বৃত্ত গতি বলে। নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে মানে সে একই দিক থেকে একইভাবে অতিক্রম করে। সেই উদাহরণ কি কি আছে? এক্সাম্পল কি কি আছে? এক্সাম্পল আছে ভাইয়া তোমাদের ঘড়ি, যে ঘড়ির ধরো মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা, এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে না? এটা এখানে আসে, আবার ঘুরতে 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 এখানে আসে, তাহলে এটা কি এক ধরনের পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্তটার নাম কি? ঘড়ির কাঁটা। একটি উদাহরণ হলো ঘড়ির কাঁটা। তৃতীয় কি? হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কি সেম ভাবে যখন রক্ত সঞ্চালন হয় তখন এটাও পর্যাবৃত্ত গতি আকারে মানে রক্ত সঞ্চালিত হয়। পরেরটা হলো ফ্যানের পাখা। ফ্যানের পাখা, ফ্যানের পাখা কেন বা? ফ্যানের পাখাও ঠিক ওই যে আই যেটা বললাম ঘূর্ণন গতি, ওখানেও কিন্তু ফ্যানের পাখা একটা নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট পরপর সময় অতিক্রম করতো, তাহলে ফ্যানের পাখাও কি এক ধরনের পর্যাবৃত্ত গতি। এবারে পর্যাবৃত্ত গতির কিছু বৈশিষ্ট্য আছে, কিছু বৈশিষ্ট্য আছে, যেমন পর্যাবৃত্ত গতি বৃত্তাকার। এই যে ফ্যানের পাখা বৃত্তাকারে ঘূর্ণন করে মানে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তাহলে কি পর্যাবৃত্ত গতি বৃত্তাকার হতে পারে। উপবৃত্তাকার, উপবৃত্তাকার পথে কি? সূর্য পৃথিবী, এবার সূর্য পৃথিবী, এর সূর্য পৃথিবীকে ঠিক এই ডিম্বাকারে বা উপবৃত্তাকার পথে আবর্তন করে,
তাহলে এর আবর্তন কিভাবে হয়? এটা নির্দিষ্ট সময় পর পর, পৃথিবী নির্দিষ্ট সময় পর পর বছর হয়, নির্দিষ্ট সময় পর পর এটা ঘুরে আবার এখানে আসে, তাহলে এটাকে এক ধরনের উপবৃত্তাকার। কিংবা সরলরৈখিক হতে পারে। সরলরৈখিক কি? স্প্রিং এ ঝুলিয়ে রাখা বস্তু, এটা এক ধরনের সরলরৈখিক হতে পারে, এটাকে পর্যায়বৃত্ত গতি। আর একটা বৈশিষ্ট্য হলো ঘূর্ণন গতি একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। তাহলে কোন গতি একটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি? বা ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত। আচ্ছা, এবার আসলে সরল স্পন্দন গতি কাকে বলে? সরল স্পন্দন গতি হচ্ছে একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি, হচ্ছে সরল স্পন্দন গতি। স্পন্দন গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তুটি স্পন্দিত হয়। বস্তুটি একবারে স্থির অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে গতিশীল হয়, কেন্দ্রবিন্দুতে সর্বোচ্চ গতিতে পৌঁছায়। আচ্ছা, এর মানে কি? ধরো এখান থেকে সুতা দিয়ে কোন একটা বস্তু ঝুলিয়ে দেওয়া হলো এবং এটাকে এভাবে নাড়ানো হলো, এভাবে নাড়ানো হলো। তো এটা যখন এইদিকে যাবে তখন ধরো এখানে আসলো, আবার যখন এইভাবে যাবে তখন এটা এখানে আসলো। যখন এটা কেন্দ্রবিন্দুতে আসে তখন এর বেগ হবে সর্বোচ্চ, এই পয়েন্টে বেগ সর্বোচ্চ। কি হবে? বেগ সর্বোচ্চ। যখন এটা এই পাশে যাবে তখন এর বেগ সর্বনিম্ন। এখানে বেগ কি? সর্ব। অর্থাৎ সরল স্পন্দন গতি কি? সরল স্পন্দন গতিও কিন্তু পর্যায়বৃত্ত গতির ভিতরে একটা রূপ। অর্থাৎ এটা একটা নির্দিষ্ট সময় পর পর এই পাশে স্পন্দিত হবে, বাকি অর্ধেক সময় এই পাশে স্পন্দিত হবে। ঠিক আছে, বুঝছো তোমরা? মানে স্পন্দন গতি, সরল স্পন্দন গতি হলো এটি পর্যায়বৃত্ত গতির কোন একটি বস্তু নির্দিষ্ট দিকে একদিকে অর্ধেক সময় স্পন্দিত হবে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে স্পন্দিত হবে, তাকে বলে কি? সরল স্পন্দন গতি। যেমন এর উদাহরণ কি কি আছে? এর উদাহরণ আছে দোলনায় দোল খাওয়া। দোলনায় দোল খাওয়া, দোল খাওয়া। Where did he get a bee? দোলনায় দোল খাওয়া কেমন? যেমন দোলনায় যখন কেউ দোল খায় তখন নির্দিষ্ট সময়ে একদিকে অর্ধেক সময় থাকে, বাকি অর্ধেক সময় আরেক দিকে থাকে। আরেকটা উদাহরণ কি আছে? স্প্রিং থেকে কোনো বস্তুর ঝুলিয়ে দেওয়া বা ঘড়ির পেন্ডুলাম। ঘড়ির পেন্ডুলাম, ঘড়ির পেন্ডুলাম। এবং স্প্রিং থেকে কোনো বস্তু ঝুলিয়ে দেওয়া, স্প্রিং। স্প্রিং থেকে কোনো বস্তু ঝুলিয়ে দেওয়া। এগুলো নোট করে নাও, এগুলো নোট করে নাও। তাহলে এগুলো হচ্ছে সরল স্পন্দন গতির উদাহরণ। এবং সরল স্পন্দন গতি কি এটা বুঝলা? অর্ধেক সময় এক পাশে থাকবে, বাকি অর্ধেক সময় আরেক পাশে থাকবে। ঠিক আছে, এটা হলো সরল স্পন্দন গতি। এর মাধ্যমে আমাদের বিভিন্ন প্রকার যে গতি তোমাদের বই যতটুকু সিলেবাস যতটুকু ছিল ততটুকুই কমপ্লিট হয়ে গেছে। এখানে তো আমরা মানে পড়ব স্কেলার ও ভেক্টর রাশি। স্কেলার ও ভেক্টর রাশি কি? স্কেলার, স্কেলার ও ভেক্টর। স্কেলার ও ভেক্টর কি? তাই জানতে হবে যে রাশি সাধারণত আমরা জানি, বা রাশি সাধারণত দুই প্রকার, অনেক প্রকার আছে, তার মধ্যে রাশি দুই প্রকার। ওখানে বলবো ভাই রাশি কাকে বলি? রাশি হলো যা পরিমাপ করা যায় তাকে রাশি বলি। যা পরিমাপ পরিমাপ করা যায়, পরিমাপ করা যায় তাকে রাশি বলে। যেমন কি কি আছে? যেমন আছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা প্রভৃতি। আচ্ছা, রাশি দুই প্রকার, এক হলো স্কেলার রাশি, হলো ভেক্টর রাশি।
স্কেলার রাশি এটা তো কি ভেক্টর, হ্যাঁ ভেক্টর রাশি, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি বলতে বোঝায়, ধরো যে রাশির মান এবং দিক উভয় আছে তাকে স্কেলার রাশি বলে, বা যে রাশি প্রকাশ করতে শুধু মান দ্বারাই প্রকাশ করা যায় তাকে স্কেলার রাশি বলে। স্কেলার রাশি কি? যে রাশি প্রকাশ করতে শুধু মানই যথেষ্ট, বা যে রাশির শুধু মান আছে, যে রাশি দ্বারা বা শুধু মান দিয়ে যে রাশি প্রকাশ করা যায়, বা শুধু মান দিয়ে শুধু মান দিয়ে যে রাশি প্রকাশ করা যায়, যে রাশি প্রকাশ করা যায়, শুধু মান দিয়ে যে রাশি প্রকাশ করা যায় তাকে স্কেলার রাশি বলে। তাকে কি বলে? স্কেলার রাশি বলে। শুধু মান দিয়ে যে রাশি প্রকাশ করা যায় তাকে স্কেলার রাশি বলে, বা যে রাশি শুধু মান থাকে তাকে স্কেলার রাশি বলে। এবার ভেক্টর রাশি কাকে বলে? ভেক্টর রাশি হলো বিপরীত। তাহলে এটাতে শুধু মান আছে, আর ভেক্টর রাশি কি? যে রাশির মান এবং দিক, যে রাশির মান ও দিক বা এবং দিক, রাশির মান এবং দিক উভয়ই আছে, উভয়ই আছে, তাকে ভেক্টর রাশি বলি। তাকে কি বলে? তাকে ভেক্টর রাশি বলি। তাকে ভেক্টর রাশি বলে, বা যে রাশির মান এবং দিক উভয় থাকে ভেক্টর রাশি বলে, বা যে রাশি প্রকাশ করতে গেলে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, বা যে রাশি প্রকাশ করতে গেলে প্রকাশ করতে গেলে রাশি প্রকাশ করতে মান এবং দিক, মান এবং দিক উভয় লাগে, উভয়। তাহলে ভাই উদাহরণ কি কি আছে? উদাহরণ কি কি আছে? ধরো স্কেলার রাশির উদাহরণ হলো সাধারণত, ধরো তাপমাত্রা, তাপমাত্রা, ভর, সময়, তাপমাত্রা, ভর, সময় এবং দৈর্ঘ্য, আরো আছে অনেক, এগুলো জেনে রাখো। দৈর্ঘ্য, দ্রুতি। আচ্ছা ধরো তাপমাত্রা, যখন আমাদের শরীরের তাপমাত্রা বা টেম্পারেচার যখন পরিমাপ করা হয় তখন বলা হয় যে ধরো 98 ডিগ্রি ফারেনহাইট, 100 ডিগ্রি ফারেনহাইট, বা কোনো কিছু তাপমাত্রা ধরো 273 কেলভিন বা 500 কেলভিন। শুধু তাপমাত্রাটা শুধু একটা মান দিয়ে প্রকাশ করা যাচ্ছে, কিন্তু কোনো দিক বলে দেওয়া লাগেনি যে তাপমাত্রাটা পূর্ব দিকে তাপমাত্রা বা দক্ষিণ দিকে তাপমাত্রা, এরকম কিন্তু বলে দিবে। তাহলে কি স্কেলার রাশি কি? যেগুলো শুধু মান দিয়ে কি দেবে, শুধু মান দিয়ে রাশি প্রকাশ করা যায় তাকে কি বলে? স্কেলার রাশি বলে। আর যে রাশির মান এবং দিক উভয় লাগে, মান এবং দিক উভয় লাগে, তাকে বলে ভেক্টর রাশি। ভেক্টর রাশির উদাহরণ কি কি আছে? যেমন বেগ, যেমন কি বেগ, সরণ, বেগ, সরণ। এরপরে আছে বল, এরপরে আছে কি বল, তারপরে আছে অবস্থান, আরো আছে, এরকম অনেক আছে। আচ্ছা বেগ কেন হয়? আমরা জানি বেগ আছে সরণের ক্ষেত্রে, একটা নির্দিষ্ট দিকে কোনো কিছুর মানে বেগ হলো নির্দিষ্ট দিকে দেয়। সরণ হলো সরণ, আর সরণ এবং দূরত্ব নেক্সট যে টপিক আছে সেখানে পড়িয়ে দিচ্ছি। বল, বল, বল যখন ফোর্স করতে হয় নির্দিষ্ট দিকে ফোর্স করতে হয়, এজন্য বল কি? বল একটা ভেক্টর রাশি। অবস্থান, কোনো কিছুর অবস্থান জানতে গেলে সেটা ভেক্টর রাশি দেবে। ধরো তোমার বাসা এখানে, তুমি এখানে একটা অবস্থান নির্ণয় করবে, তাহলে অবস্থান কিভাবে বলি আমরা? যে আমার এখান থেকে 5 মিটার পূর্ব দিকে, বা আমার এখান থেকে 5 মিটার পশ্চিম দিকে,
সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে অবস্থান এক ধরনের ভেক্টর রাশি, যেহেতু দিকও লাগে মানও লাগে। বুঝছো তোমরা? ক্লিয়ার? এটুকু তোমরা দেখে নিতে পারো। এরপর ভেক্টর রাশির কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ভেক্টর রাশিকে বোল্ড করে লেখা লাগে। ভেক্টর রাশিকে কি লেখা লাগে? বোল্ড করে লেখা লাগে। ভেক্টর রাশিকে মোটা করে বা বোল্ড করে লেখা লাগে, বোল্ড বোল্ড করে লেখা হয়। কেমন? ধরো এই একটা ভেক্টর একটু মোটা করে দিলাম, ঠিক আছে, ঠিক এই বি একটা ভেক্টরে যদি এরকম। আরেকটা হলো ভেক্টর রাশি যখন লেখা হয় তোমাদের, তখন ভেক্টর রাশির উপরে ছোট তীর চিহ্ন দেওয়া হয়, ছোট তীর চিহ্ন দেওয়া হয়, উপরে তীর চিহ্ন দেওয়া হয়। কেমন? ধরো এ ভেক্টর উপরে যে এটা এ একটা ভেক্টর, যখন শুধু এ থাকবে তখন এর মান, কিন্তু যখন তীর থাকবে এ ভেক্টর, যে বি, বি ভেক্টর। ঠিক আছে, এতটুকু তোমরা তুলে নাও তোমাদের নোট খাতায়। ঠিক আছে, ঠিক আছে, মুছে দিচ্ছি। এখন আমরা পড়ব দূরত্ব সরণ। দূরত্ব, ডিস্টেন্স, সরি, দূরত্ব সরণ, দূরত্ব সরণ, মিশে নাও। ডিস ডিসপ্লেসমেন্ট, দূরত্ব সরণ। আচ্ছা, দূরত্ব কাকে বলে এবং সরণ কাকে বলে? সাধারণভাবে আমরা দূরত্ব কি বুঝি? ধরো এখানে একটা পয়েন্ট এ, এখানে ধরো আমি আসি বা তুমি আসো, তুমি এখান থেকে যাবা স্কুলে, স্কুল তোমার এই বি পয়েন্টে স্কুল, ঠিক আছে, বি পয়েন্টে তোমার স্কুল বা বি পয়েন্টে স্কুল, ধরো তোমার বি এইখানে, বি পয়েন্ট এখানে তোমাদের স্কুল, তুমি এখান থেকে এখানে যাবো, কিন্তু তুমি সরাসরি যেতে পারতেছো না। কেন যেতে পারতেছো না? তোর এখানে একটা নদী আছে বা কোনো পাহাড় আছে, যেতে পারতেছো না। তো কি হয়ে যাবে, তুমি মনে করো এবার ঘুরে ঘুরে, এইভাবে ঘুরে ঘুরে আসলা। আচ্ছা, এইভাবে না, তো তুমি আরো ঘুরে এখানে আসলা, দিয়ে অবস্থান একটু আসলা, এভাবে আসলা। এখন তোমার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কতটুকু হবে? দূরত্ব কতটুকু হবে? ধরো তুমি দূরত্ব কতটুকু হবে? দূরত্ব হলো তুমি, আচ্ছা প্রথমে দূরত্ব লিখি। দূরত্ব হলো তোমার যাত্রা স্থান বা শুরুর যে স্থান, এখান থেকে তোমার গন্তব্য স্থান বা শেষ যে স্থান, এই স্থান পর্যন্ত তুমি যতটুক পথ পাড়ি দিয়ে পৌঁছালে, সেটাই হলো তোমার দূরত্ব, সেটাই তোমার কি দূরত্ব। তো তুমি এখান থেকে এই পর্যন্ত পুরো 5 মিটার, ধরো কত না, সরি, ধরো 40 মিটার, এই যে ঘুরে আসলে এই পর্যন্ত, ধরো 40 মিটার ঘুরে গেলে, এই 40 মিটারও তোমার দূরত্ব। এবার সরণ, সরণ হলো তুমি এবার তোমার যাত্রা স্থান বা শুরুর যে স্থান থেকে তোমার গন্তব্য স্থান বা সেই যে স্থান, যে সরলরৈখিক দূরত্ব নির্দেশ করে, এটা হলো তোমার সরণ। এটাই কি ভাইয়া তোমার সরণ। ভালোভাবে বুঝো, কারণ এরপরে এই সরণের সাথে তোমার বেগ সম্পর্কিত এবং দূরত্বের সাথে তোমার দ্রুতি সম্পর্কিত। মানে সরণ কি? সরণ তোমার যাত্রা যে স্থান থেকে বা শুরুর যে স্থান থেকে শেষ যে স্থান বা তোমার যে গন্তব্য স্থান, এর মাঝখানে যে সরলরৈখিক যে দূরত্বটা আছে, তাকে সরণ বলে। তাকে কি বলে? সরণ বলে। আচ্ছা, এখানে চলো একটা ম্যাথ করে আসি। সন্ধ্যা একটা ম্যাথ করে আসি। ধরো এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট। তুমি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সি পয়েন্টে আসলে, এ থেকে বি আসলে প্রথমে 5 মিটার,
ওর বি থেকে সি গেলে, এ থেকে বি আসলে 5 মিটার, বি থেকে সি গেলে ধরো আরো 10 মিটার। এখন তোমার প্রশ্ন করা হলো এখানে তোমার সরণ কতটুকু, সরণ কত, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, দূরত্ব ও সরণের পার্থক্য কত, দূরত্ব সরণের পার্থক্য কত, এটা একটু বোঝো কারণ এটা তোমাদের এমসিকিউতে আসছে। আচ্ছা আমাদের কি দূরত্ব কি, এখানে দূরত্ব সমান সমান কতটুকু পথ সে পাড়ি দিয়েছে, এখান থেকে এই পর্যন্ত আসছে ততটুকু পথ পাড়ি দিয়েছে, তাহলে এখান থেকে আসছে 5 মিটার, যোগ এখান থেকে গেছে 10 মিটার, টোটাল কত মিটার, 10 আর 5 15 মিটার। দূরত্ব কতটুকু, 15 মিটার। এখন বলছি যে সরণ কতটুকু, সরণ আমরা জানি কি, যাত্রাস্থান থেকে গন্তব্যস্থান বা শুরুর স্থান থেকে শেষ অবস্থানে যে সরল রৈখিক দূরত্ব তাকে কি বলে, সরণ বলে। এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা হবে সেটা কি এর সরণ, এটা কি এর সরণ। তো এখানে সরণ কিভাবে নির্ণয় করবো, আমরা জানি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবো। এখানে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি, এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা স্কোয়ার উঠে দিলে রুট হয়ে যায়, এ বি স্কোয়ার প্লাস বিসি তার স্কোয়ার, রুট ওভার এ বি স্কোয়ার মান কত, এ বি 5 স্কোয়ার, লোক বিসির মান কত 10, 10 স্কোয়ার, 5 স্কোয়ার কত 25 প্লাস 10 স্কোয়ার কত 100, রুট ওভার 125, রুট ওভার 125 হলো এটার সরণ, রুট ওভার 125 কেটা সরণ, যে মান আসবে সেটা হলো এর সরণ। ক্লিয়ার, বুঝছো, তোমরা এইভাবে ম্যাথ করবা, ঠিক আছে। আচ্ছা এবার আমরা করব দূরতীয় বেগ, কি বলবো, দূরতীয় বেগ, দূরতীয় বেগ। আচ্ছা তাহলে দূরতী এবং বেগ কাকে বলে, দূরতী হচ্ছে, দূরতী, দূরতীর ইংরেজি কি ভাইয়া, দূরতীর ইংরেজি হলো স্পিড। দূরতী হচ্ছে তোমার, দূরতী হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। দূরতী কি, দূরতী হচ্ছে সময়ের সাথে দূরতী হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, দূরত্বের পরিবর্তনের হার। হ্যাঁ, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার বলতে কি বোঝাচ্ছে, দূরত্ব হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, অর্থাৎ দূরত্ব, এটা যদি গাণিতিক ভাবে লিখতে চাই তাহলে এভাবে লিখতে হবে, দূরত্ব এর প্রতীক কি ভি, যদি সমান সমান সময়ের সাথে, কার সাথে ভাইয়া, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, যখনই হার সংখ্যা উল্লেখ থাকবে তখনই ভাগ আসবে, কার সাথে ভাগ আসবে, সময়ের সাথে ভাগ আসবে, তার নিচে কি থাকবে ভাইয়া, সময়, এরপরে কি থাকবে, দূরত্বের পরিবর্তন। আর দূরত্বের পরিবর্তনকে কি লেখা যায়, দূরত্বের পরিবর্তন যেটা হয় সেটা তো দূরত্বেই হয়। ধরো 5 কেজি থেকে 4 কেজি বিয়োগ দিলাম, তাহলে যদি 1 কেজি অবশিষ্ট থাকে তাহলে কি থাকে, সেটা তো 1 কেজি, কেজি তো থাকে, অন্য কিছু তো থাকে না। তাহলে দূরত্বের পরিবর্তনকে বা যে দূরত্ব সেটাকে কি বলা হয়, সেটাকে ডি বা ডিস্টেন্স দিয়ে প্রকাশ করা হয়, এবং সময়কে টি দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ দূরত্ব ভি সমান সমান ডি বাই টি, দূরত্ব ভি সমান সমান কি ডি বাই টি। এবার ডি বাই টি একে এর একক মাত্রা হলো, এর একক, একক সমান সমান দূরত্বের যে একক ভাগ সময় একক। দূরত্বের একক কি, দূরত্বের একক আমরা জানি সাধারণত মিটার, দূরত্বের একক কি মিটার, এবং সময়ের একক কি, সময়ের একক সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। বুঝছো তোমরা এটা,
তোমাদের এই কিভাবে একক মাত্রা নির্ণয় করা হয় সেজন্য আমাদের এই চ্যানেলে খুব শীঘ্রই একটা ভিডিও তোমরা পেয়ে যাবা, একটা ক্লাস পেয়ে যাবা। সেখানে তোমরা একদম বেসিক ভাবে টোটালি শিখতে পারবা কিভাবে একক মাত্রা বের করা হয়। আচ্ছা, এটা গেল এর একক। এর মাত্রা কি? দ্রুতি। এর মাত্রা কি? দ্রুতি মাত্রা। দ্রুতির মাত্রা প্রথমত দূরত্বের মাত্রা কি? দূরত্ব লেন্থ যেখানে আসবে এল, এবং সময় টি, টাইম টি ফর টাইম। তাহলে এখানে কি আসবে? এল টি ইনভার্স ওয়ান। মাত্রা কি? এল টি ইনভার্স ওয়ান। কিভাবে দ্রুতি নির্ণয় করে বুঝছো তোমরা? আচ্ছা, তবে এই সম্পর্কে একটা আমরা ম্যাথ করে আছি, এটাকে উঠিয়ে নাও। ঠিক আছে, সম্পর্কে একটা তাহলে ম্যাথ করে নিই। একটি গাড়ি 20 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করে, তো দ্রুতি কত? কোশ্চেন। একটি গাড়ি একটি গাড়ি 20 সেকেন্ডে 100 মিটার, একটি গাড়ি 20 সেকেন্ডে 100 মিটার অতিক্রম করলে তার দূরত্ব কত? তার দূরত্ব কত? আচ্ছা, তাহলে আমরা জানি কি একটি গাড়ির 20 সেকেন্ডে 100 কিলোমিটার দূরত্ব কত, এখানে কি কি দেওয়া আছে এবং কি কি নির্ণয় করতে হবে। এখানে খেয়াল করে দেখো, এখন দেওয়া আছে 20 সেকেন্ড, তার টাইম দেওয়া আছে, কি দেওয়া আছে? 100 মিটার, এটা কি দূরত্ব ডি দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি করব? প্রথমে আমরা জানি দ্রুতি নির্ণয়ের সূত্র কি? দ্রুতি ভি সমান সমান ডি বাই টি। ডি কত? 100 মিটার ভাগ 20 সেকেন্ড, তাহলে কি আসে? 5, এবং একক কি? মিটার পার সেকেন্ড। আর অ্যান্সার কি হবে? 5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এটুকু এটা তো নোট খাতা উঠিয়ে নাও। আচ্ছা, এবার আমরা পড়বো বেগ, ভেলোসিটি। এবার আমরা কি পড়বো? বেগ, ইম্পর্টেন্ট একটা টপিক। বেগ, ভেলোসিটি। বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। বেগ কি? বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। পরিবর্তনের হার। সময়ের সাথে সরণের পরিবর্তনের হার কি বোঝাচ্ছে? ঠিক আগে যেভাবে দ্রুতি নির্ণয় করেছি, বেগও ঠিক একই জিনিস। বেগও কি সেম, একই জিনিস। তাহলে বেগ এর প্রতীকও ভি। মানে সময়ের হার, হার থেকে কিন্তু ভাগ হবে, কার দ্বারা ভাগ হবে? সময়ের সাথে। কার সাথে? তার নিচে কি বসবে ভাইয়া? সময় বসবে। এবং উপরে কি বসবে? সরণের পরিবর্তন। সরণের পরিবর্তন। সরণের পরিবর্তন অর্থাৎ সরণ। সরণের প্রতীক কি দ্বারা চিহ্নিত করা হয়? সরণকে প্রকাশ করা হয় এস দিয়ে, এবং সময়, সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? টি দিয়ে। তাহলে কি হয়? এটা এস বাই টি। বেগ সমান কি? এস বাই টি। এবার এর একক মাত্রা কি? এর একক, একক কি? এর একক কি? এই একক হলো সরণের পরিবর্তন। সরণের পরিবর্তন কি? মিটার দিয়ে প্রকাশ করা হয়, তাহলে মিটার। এবং সময়ের একক কি? টাইম টি, সরি সেকেন্ড। কি হবে? সেকেন্ড। তাহলে কি হবে? এম এস ইনভার্স ওয়ান, বা মিটার পার সেকেন্ড। এবং এর একক মাত্রা কি হবে? এর মাত্রা হবে এল বাই টি, এল টি ইনভার্স ওয়ান। কিভাবে মাত্রা আসলো এটা? এল হলো দৈর্ঘ্যের মাত্রা, তখন দৈর্ঘ্যের লেন্থ, এল ফর লেন্থ, এবং টি ফর টাইম। তাহলে কি মাত্রা নির্ণয় করার সময়, মাত্রা নির্ণয় করার সময় তোমাদের সবসময় মনে রাখতে হবে যে বড় হাতের যেটা আছে, মানে ওই সংখ্যা দ্বারা কি নির্দেশ করে, তার ইংরেজি যে ফর্মুলা, তার বড় হাতের যেটা হবে সেটা দিয়ে তোমরা এটা নির্ণয় করতে পারবে। ঠিক আছে? তাহলে বেগ ভেলোসিটি বুঝলে? তাহলে কি বোঝা গেল? তাহলে স্ট্যান্ডে বুঝে রাখো। তাহলে কি বোঝা গেল?
বোঝা গেল হলো দ্রুতি হলো দূরত্বের ক্ষেত্রে, দূরত্বের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? দ্রুতি হলো দূরত্বের ক্ষেত্রে। ধীরের দূরত্বের ক্ষেত্রে তাহলে এটা কি? এটা স্কেলার রাশি। এটা কিসের রাশি? স্কেলার। এটা কি রাশি ভাই? স্কেলার রাশি। এবং বেগ, বেগ আছে কিসের ক্ষেত্রে? সরণের ক্ষেত্রে। তোমরা একটু আগেই জানছিলা যে দূরত্ব কেন স্কেলার এবং সরণ কেন ভেক্টর। কারণ সরণ নির্ণয় করার জন্য তোমার ধরে একা একা পথে গেলা, কিন্তু তোমার একটা নির্দিষ্ট যে সরলরেখা যেটা পাওয়া যায় গন্তব্যস্থান মানে যাত্রাস্থান থেকে গন্তব্যস্থান পর্যন্ত যতটুকু দূরত্ব যে সরলরেখা পাওয়া যায় তাকে কি বলে? সরণ বলে। তাহলে সরণ কি এক ধরনের ভেক্টর? যেটা একটা নির্দিষ্ট দিক আছে সেটা কি? ভেক্টর। তাহলে সরণের বেগ জন্য সরণের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? সরণের ক্ষেত্রে। যেহেতু সরণের ক্ষেত্রে এবং তাহলে এটা কি? ভেক্টর। এটা কি? ভেক্টর। এবং তো ক্লিয়ার? বুঝছো তোমরা? ঠিক আছে। যে কোনো ধরনের সমস্যা যদি হয় তোমাদের, তাহলে সেটা তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপে, তোমাদের রোড অফ পেশেন্স যে ফেসবুক পেজ এবং গ্রুপ আছে, সেখানে দেখো তোমাদের প্রবলেম সলভিং বক্স আছে একটা। সেখানে তোমরা এই প্রবলেম যেগুলো তোমাদের সমস্যা থাকে সেগুলো ওখানে দিয়ে রাখবা। আমাদের যে মেন্টর টিম আছে তোমাদের সেগুলো সমাধান করে দেবে। ঠিক আছে? মানে নেক্সট যে টপিক সেটা হলো ত্বরণ ও মন্দন। প্রথমে কি করবো? ত্বরণ। ওখানে কি করবো? প্রথমে করবো আমরা ত্বরণ করবো। ওখানে কি করবো? ত্বরণ। এখন কথা হলো ভাইয়া যে ত্বরণ কি জিনিস? ত্বরণ কি জিনিস? আমরা শুরু করি ত্বরণ কাকে বলে। ত্বরণের প্রতীক কি? এ। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে সময়ের সাথে, সময়ের সাথে বেগের, সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার। সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, হারকে কি বলে? ত্বরণ বলে। বুঝলাম না ঠিক, মানে সময়ের সাথে বেগের পরিবর্তন এটা কি বলছে? আচ্ছা চলো গাণিতিকভাবে এটা প্রকাশ করি যে কিভাবে এটা আসতে পারে। তাহলে ত্বরণ কি? এ সমান সমান সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। আমরা একটু বলেছিলাম যে যেখানে হার পাবা, হার পাবা মানে সেটা কি? ভাগ হয়ে যাবে। কার সাথে দ্বারা ভাগ হবে? যে প্রথম যার সাথে আছে সময়ের সাথে আছে। কার সাথে আছে? সময়ের সাথে আছে। তাহলে প্রথমে ভাগ দেবো সময়ের সাথে, নিচে কি বসবে? সময় বসবে। সময় এবং বেগের পরিবর্তন, কিসের পরিবর্তন? হার বেগের পরিবর্তন। তাহলে উপরে কি আছে? বেগের পরিবর্তন। ত্বরণ বলতে কি বোঝায় আসে? এটা তো গাণিতিক ভাবে বুঝালেন, কিন্তু আসলে ত্বরণ বলতে কি বোঝায়? কারণ হলো তুমি ধরো এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত যাচ্ছ, তুমি কি একদম সমবেগে যাবা? মানে পুরো রাস্তায় গিয়ে ধরো তুমি 5 মিটার/সেকেন্ডে বেগে গেলে, মানে এখানে তোমার ত্বরণ শূন্য। ত্বরণ হলো সময়ের সাথে বেগের যে পরিবর্তন হবে। তুমি তো কোনো কোথাও তোমার মানে বেগ হাই থাকবে, কখনো একটু ব্রেক করবা, কখনো বিট পাবা, কখনো একটু সমান বেগে যাবা, কখনো আবার তার থেকে আরেকটু কমবে, কখনো আরেকটু উপরে উঠবে। মানে তোমাদের বেগের যে মাত্রা, এই যে টোটাল যে বেগের যে পরিবর্তন হয় সেটা যে হার, এই হারকে তোমাদের কি? ত্বরণ বলা হয়। বলে কি বলা হয়? ত্বরণ বলা হয়। আচ্ছা বেগের পরিবর্তন, আচ্ছা বেগের পরিবর্তনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ধরো তুমি এ থেকে বি পয়েন্টে গেলে, এ থেকে বি পয়েন্টে গেলে, এটা হলো তোমার যাত্রা স্থান আর এটা তোমার গন্তব্য স্থান। এটা কি? যাত্রা স্থান, গন্তব্য স্থান। তুমি ইউ আদিবেগ, কি আদিবেগ? ইউ আদিবেগ নিয়ে, ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করলে। কোথাও তোমার ধরো তোমার বেগের মাত্রা কিছুটা উপরে হলো, কোথাও বিটে তুমি ব্রেক করলে, কোথাও আবার ধরো তোমার বেগের মাত্রা একটু কমে আসলো, কোথাও তুমি থামলে। টোটাল যে বি পয়েন্টে তুমি গন্তব্য স্থলে যে থেমে গেলে, এখানে কি বেগে অর্জন করলে? বি সমান সমান শেষ বেগ। এখানে শেষ বেগ অর্জন করে এখানে থামলে, তাহলে তোমার এই ত্বরণের মাত্রা কি হবে? বা ত্বরণের মানে ব্যাখ্যাটা কি হবে? বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন মানে কি? এই শেষ বেগ থেকে আদি বেগ যদি বিয়োগ দিই তাহলে তোমার তো বেগের পরিবর্তনই পাবো। শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ দিলে তোমাদের যে বেগের পরিবর্তনটা পাবো সেটাই হলো এই বেগের পরিবর্তনের মান। এবং সময়, যতটুকু সময় লাগছে এখান থেকে এখানে, তাদের তো তোমার 1 ঘন্টা লাগে,
2 ঘন্টা লাগতে পারে, 5 ঘন্টা লাগতে পারে। তো এটা কি টাইম, সময়, তাহলে কি হবে, কি হবে? তাহলে আমাদের অতএব এই সূত্রটা দ্বারাই কি, ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণ এ সমান সমান কি, ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, ত্বরণের সূত্র তো জানলাম, এবার ত্বরণের একক এবং মাত্রা কি, প্রথমে সে একক নির্ণয় করি। একক, ত্বরণের একক কি, ত্বরণের একক এই যে সূত্র, আমার সবসময় মানে কোনো কিছু যদি একক বা মাত্রা নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে প্রথমে যে সূত্রটা আছে, এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলা থেকে আমরা একক বা মাত্রা নির্ণয় করবো। তাহলে ফর্মুলা আগে আমার জানা লাগবে। আর একক মাত্রা কিভাবে নির্ণয় করা হয়, সেজন্য আমাদের চ্যানেলে তোমরা একটা মানে ভিডিও পেয়ে যাবা, খুব ছোট একটা ভিডিও। ওই ক্লাসটা করলে আশা করি তোমার একক আর মাত্রা নিয়ে কোনো সমস্যা থাকবে না, ইনশাল্লাহ। তাহলে একক কি হবে ত্বরণের, ত্বরণের একক হবে, এই যে সূত্র অনুযায়ী বসাবো, আমরা সূত্র অনুযায়ী বসাবো। প্রথমে কি, ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, ভি মাইনাস ইউ মানে কি, বেগের পরিবর্তন। যদি বেগের পরিবর্তন, তাহলে এখানে কি আসবে, প্রথমে বেগের, বেগের একক বসবে। কিসের একক বসবে, হ্যাঁ বেগের একক। কিসে কি, সময়, টি ফর কি টাইম, তাহলে সময় কি, সময়ের একক। সময়ের একক। তাহলে বেগের একক কি পাইছিলাম আমরা একটু আগে, মিটার পার সেকেন্ড। সময়ের একক কি, সেকেন্ড। তাহলে কি দাঁড়াই, মিটার পার সেকেন্ড গুণ পার সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণের একক কি ভাই, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, একক তো পাইলাম। এবার ভাইয়া আমরা মাত্রা নির্ণয় করবো। কি নির্ণয় করবো, মাত্রা। তাহলে ত্বরণের মাত্রা কি, ত্বরণের মাত্রা সমান সমান এই সেম, সেম ভাবে এই যে ফর্মুলা, এই ফর্মুলা থেকে আমরা মানে এখানে এবার শুধু মাত্রাগুলো বসাবো। মাত্রা কেউ নির্ণয় করবো, ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ কি, বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন মানে কি, লেন্থ, বা বেগের পরিবর্তনটাকে মাত্রা কি পাইছিলাম আমরা একটু আগে, মিটার টি ইনভার্স অন। আর নিচে কি, সময়ের একক বা টাইমের ক্ষেত্রে যে বড় হাতের টি হবে, সেই টিটা বসবে। তাহলে এখানে একইভাবে এল টি ইনভার্স অন গুণ টি ইনভার্স অন টু এল টি ইনভার্স টু। তাহলে টনের মাত্রা কি, এল টি ইনভার্স টু। ক্লিয়ার? তাহলে এই সম্পর্কে একটা ম্যাথ করে আসি আমরা। আচ্ছা, প্রশ্নটা কি, প্রশ্ন হলো একটা গাড়ির বেগ 2 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 90 কিলোমিটার/আওয়ার হয়েছে। গাড়িটির ত্বরণ কত, কি নির্ণয় করতে বলেছে, বা গাড়িটির ত্বরণ নির্ণয় করতে বলেছে। ও নির্ণয় করতে বলেছে কি, আমাদের গাড়িটির যে ত্বরণ কত, এ। আচ্ছা, প্রথমে আমরা এত বড় হাবি জাবি লাইন পড়ার কোনো দরকার নেই। প্রথমে আমরা দেখবো যে আমাদের কি কি চাইছে এবং কি কি নির্ণয় করতে হবে। প্রথমে চাইছে আমাদের কাছে ত্বরণ কত, মানে ত্বরণ এ, মানে ত্বরণ নির্ণয় করবেন। দ্বিতীয়ত দেখি কি কি উপাত্ত দেওয়া আছে। একটি গাড়ির বেগ 2 মিনিটে, এর সময় দেওয়া আছে, কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, টি দেওয়া আছে, কয় মিনিট, টি সমান সমান 2 মিনিট। আচ্ছা, 2 মিনিট সমান সমান কত সেকেন্ড, আমরা যাই করি না কেন এই অধ্যায়ের ম্যাথ সব সেকেন্ডে কনভার্ট করব, এবং কিলোমিটার/আওয়ার যেগুলো মানে বেগ আছে, সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো। আচ্ছা, 2 মিনিট মানে কত, 2 গুণ 60, তাহলে 120 সেকেন্ড। 120 সেকেন্ড। স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে বেড়ে, অর্থাৎ স্থির অবস্থা থেকে শুরু হয়, কি হয়, শুরু হয়। এটাকে আদি বেগ ইউ, এখানে আদি বেগ ইউ সমান সমান কত, এটাতে শুরু হয়। মানে আমরা কি বলেছিলাম, ইউ মানে কি, মানে ইউ মানে হলো যে অবস্থা থেকে তোমার যাত্রা শুরু হয়, সেই অবস্থায় তোমার যে বেগ, ইউ কি স্থির অবস্থা, অর্থাৎ ইউর মান 0 মিটার/সেকেন্ড। সেটা বেড়ে 90 কিলোমিটার/আওয়ার হয়েছে, এটা কি শেষ বেগ, এটা হয়েছে, এটা কি শেষ বেগ ভি। ভি সমান সমান কত, 19 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, 19 কিলোমিটার/আওয়ার এটাকে কিভাবে মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো, আমরা সেটা শিখে নিই। প্রথমে কত আছে, 19 কিলোমিটার, কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এই পার আওয়ার মানে কি, ভাগ আওয়ার, ঠিক আছে, ভাগ আওয়ার। 1 আওয়ারে কত সেকেন্ড, 1 আওয়ারে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড, 60 গুণ 60, 60 গুণ 60 সমান কত, 36 তো হয়। আওয়ারে প্রথমে মিনিট, মিনিটে পরে সেকেন্ডে যদি কনভার্ট করি, তাহলে প্রথমে 3600 দ্বারা ভাগ দিলে এটা চলে আসে 90 কিলোমিটার। এখনো কিন্তু কিলোমিটারে আছে, এটাকে আমরা কিলোমিটারে করবো। মানে কত মিটারে 1 কিলোমিটার, 1000 মিটারে 1 কিলোমিটার। এটা এখানে 1000 দ্বারা গুণ দেবো, নিচে 3600 দ্বারা ভাগ দেবো, এটা পাবো, সেটাই এর
বেগ, তাহলে বেগ কত পাই? 19 গুণ এর বেগ পাইছি 25। কত ব্যা? এবার বি সমান 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমাদের কাজ হয়ে গেল। এখন আমরা চাইছে কি? ত্বরণ চাইছি, ত্বরণ। ত্বরণ নির্ণয় সূত্র কি আমরা জানি? ত্বরণ নির্ণয় সূত্র, ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, এখানে ভির মান কত? ভির মান 25 মানে 25 মাইনাস ইউর মান কত? 0। আর টি কত? টি হলো 100। যদি এটা পাবো তার একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, 25/120। দেখো দেখি কি আছে। 0.208। কত আসলো ভাইয়া? 0.208। এটা এর ত্বরণ 0.208 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই জন্য বলো তুই তোমার প্রশ্ন পড়বা, বুঝবা যে কি কি চাইছে এবং কি কি উপাত্ত দেওয়া আছে। সেই উপাত্তগুলো এক পাশে আলাদা করে মেমোরি করে রাখবা বা খাতায় সাইড নোটে লিখে রাখবা, এবং যেটা চাইছে সেই সূত্র অ্যাপ্লাই করবা, হয়ে দেবে। বেশি প্যারা না, মানে অত তোমার ভাবা লাগবে এরকম কোনো ম্যাথ না। চলো এর পরবর্তী যেটা আছে, পরবর্তী একটা ম্যাথ আমরা সলভ করে আসি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা কি বলেছে তোমাদের? দ্বিতীয় প্রশ্নে বলেছে একটি গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পরে 4 মিটার পার সেকেন্ড হয়। গাড়িটির ত্বরণ কত? দেখো, রাজশাহী বোর্ড 17 সালে তোমাদের এটা আসছিল। আচ্ছা, কি কি চাইছে এবং কি কি দেওয়া আছে সেটা নির্ণয় করো। প্রথমে দেওয়া আছে একটি গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পরে এত হয়। হ্রাস যেটা হয় সেটা কি? এটা হলো শেষ বেগ বি। কত সেকেন্ড পরে? 4 সেকেন্ড টি। এবং গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে, এটা হলো আদিবেগ ইউ। সুষম হ্রাস পেয়ে গাড়ির ত্বরণ কত? তাহলে আমরা এমন কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? কোন সূত্র? যে সূত্র মানে বসালে এই উপাত্তগুলো দেওয়া আছে এবং এটা চাইছে। তাহলে কি কি দেওয়া আছে? প্রথমে ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, ভি দেওয়া আছে এবং এ দেওয়া আছে। তাহলে এই কয়েকটা রাশি বা এই কয়েকটা উপাত্তের সাহায্যে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি? তাহলে আমরা জানি কোন সূত্রে ত্বরণের সংখ্যান কি? ত্বরণ মানে কি? ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। মানে কি? ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এখানে শেষ বেগ ভি কত? শেষ বেগ ভি যেন 4 মিটার পার সেকেন্ড বিয়োগ ইউর মান কত? 20 মিটার পার সেকেন্ড। সময় টি কত? 4 সেকেন্ড। তাহলে 4 থেকে 20 বিয়োগ কত থাকে? -16/4। এটা হলো -4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে ত্বরণের মান কত ভাইয়া? এখানে ত্বরণের মান হলো -4। এই যে নেগেটিভ মানটা বলা গেছে, কি বলে? কি বলে? মন্দন হচ্ছে। কি হয়েছে? মন্দন। হ্যাঁ, মন্দন কাকে বলে? মন্দন হলো নেগেটিভ ত্বরণ। মন্দন কি? মন্দন হলো নেগেটিভ ত্বরণ। নেগেটিভ ত্বরণ অর্থাৎ আমাদের ত্বরণ মানে কি? ত্বরণ হলো কোনো কিছু সময়ের সাথে, সময়ের ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। এটা যদি ইনক্রিজ হয় তখন সেটা ত্বরণ, যদি সে ত্বরণের মান বা নেগেটিভ আসে তখন সেটাকে বলে মন্দন। সামনে আমরা আরো বিশদভাবে এটা জানতে পারবো। আচ্ছা, এখন আমরা পড়বো গতির সমীকরণ বা ইকুয়েশন অফ মোশন। এখানে কি পড়বো ভাইয়া? গতির সমীকরণ। গতির সমীকরণ, ইকুয়েশনস অফ মোশন। ধরো তুমি এই স্থান থেকে এখানে আসলে, কতটুকু আসলে? সমান হলো তোমার এস পরিমাণ। সময় টি সময়ে ভি সমবেগে। ভি কি বেগে? সমবেগে। তো এই ক্ষেত্রে যে সূত্র হবে তোমার, সেই সূত্রটা হলো এস ইকুয়াল টু ভিটি। এস ইকুয়াল টু ভিটি। অর্থাৎ তোমাকে যদি তুমি যে যাত্রাটা করলে, তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি কতটুকু তোমার স্মরণ হয়েছে, কতটুকু স্মরণ হয়েছে, যতটুকু তোমার স্মরণ হয়েছে যদি নির্ণয় করতে বলে, তখন তুমি তোমার যে বেগ এবং সময় এটা দ্বারা যদি গুণ করো, তাহলে তুমি তোমার স্মরণ সেটা পেয়ে যাবা। এটা কিসের জন্য? শুধুমাত্র সমবেগের ক্ষেত্রে। যেহেতু বেগ আমরা সমবেগে যাই, পি সমবেগে যাই, তাহলে কি সমবেগের ক্ষেত্রে, সমবেগের ক্ষেত্রে, শুধুমাত্র সমবেগের ক্ষেত্রে। এখন ত্বরণ থেকে কি জানি? ত্বরণ থেকে জানি এ সমান
ভি মাইনাস ইউ বাই টি। এই সমান কি ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা এই সূত্রটাকে আমরা একটু মডিফাই করি, কেমন মডিফাই করি, বা ক্রস গুণ করে দিই। ভি মাইনাস ইউ সমান সমান এটি। এটা বুঝো তো কিভাবে গুণ করতে হয়? এইভাবে এটা গুণ করে, এইভাবে এটা গুণ করে। নিচে কিছু নেই মানে কি আছে, নিচে আছে এক আছে, এক আমরা ধরে নিলাম, ঠিক আছে, এক আমরা কিছু নেই মানে এক আছে ধরে নিলাম। তাহলে এই সংখ্যা ভি মাইনাস ইউ বাই টি, এটা তোমরা পারো জানি, তারপর বুঝা দিলাম, অনেকে হয়তো পারো না, তাদের কথা চিন্তা করে। বা ভি সমান, বা ভি কে এক পাশে রেখে এটাকে সাইড চেঞ্জ করে দিলাম। সাইড চেঞ্জ করলে এটা যে সাইন থাকে সেটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে ভি সমান সমান এ প্লাস এটি, অর্থাৎ এ সমান সমান এ প্লাস এটি। এটা তোমাদের আরেকটা সূত্র। এখানে কি কি কারে কি নির্দেশ করে সেটা হলো তোমাদের এই যে ইউ, ইউ নির্দেশ করে আদিবেগ, ইউ নির্দেশ করে আদিবেগ। অর্থাৎ তুমি কোনো একটা যাত্রা শুরু করতেছো, প্রথমে তুমি যে বেগ নিয়ে রওনা দিবে সেটা হলো তোমার এই আদিবেগ। তৃতীয়ত যে বি, বি হলো শেষ বেগ। বি কি ভাইয়া? শেষ বেগ। গন্তব্যস্থানে পৌঁছানোর পর তোমার যে বেগটা থাকবে, বা তোমার প্রশ্নে যে জায়গাটা লাস্টের সংখ্যা উল্লেখ করবে সেটা তোমার শেষ বেগ। এ তো জানোই, এটাকে করে দিলাম যে ত্বরণ। এ কি? ত্বরণ। টি কি? সময়। টি কি? সময়। আর এস কি? এ তো আমরা জানলাম সরণ। এস কি? সরণ। আপাতত এতটুকু জানলেই হবে। আচ্ছা, এরপরে যদি আমরা গড়বেগ নির্ণয় করতে চাই, কি বেগ ভাইয়া? গড়বেগ। গড়বেগ নির্ণয় করতে চাচ্ছি। গড়বেগ মানে কি? ধরো অনেকগুলো বেগের মানে যে যোগফল ভাগ 2 দিয়ে যদি ভাগ করায়, বা যে কোনো সংখ্যা বা গড় বলতে কি বলি, সাধারণত যতগুলো আমরা সংখ্যা নেব এবং যতগুলো সংখ্যার মান নেব, ঠিক ততগুলো সংখ্যার মানগুলো যোগ করার পরে সেই সংখ্যাকে যদি ভাগ করা হয়, তাহলে যে মানটাও তাকে তার গড় বলে। যেহেতু এখানে তাহলে গড় বেগ, তাহলে ধরো দুটা বেগ নিলাম আমরা, দুইটা বেগ নিলাম। কেমন বেগ নিছি? ওটা আদি বেগ নিলাম, আর একটা শেষ বেগ নিলাম। এভাবে কয়টা সংখ্যা নিছি? দুইটা। দুইটা বেগের জন্য 2 দ্বারা ভাগ দিলাম। এখন একটু আমরা কি পাইছি? বি সমান ইউ প্লাস এটি। তাহলে এইখানে ইউ বসিয়ে দিলাম, ভির মানটা ইউ প্লাস এটি বসিয়ে দিলাম। ইউ প্লাস এটি নিচে 2 থেকে গেল। আচ্ছা, উপরে কি আছে? একটা ইউ প্লাস এটি ভাগ 2। তাহলে কি আসলে এখানে? 2u প্লাস এটি ভাগ 2। আচ্ছা, এটাকে আর একটু ভালোভাবে লিখি তো, আলাদা আলাদা করে লিখলে কি হয়? 2 কাটা যায়, কেউ লিখতে ধরে এইভাবে লিখতে হয়, 2u বাই 2 প্লাস এটি ভাগ 2। অনেকেই পারো, তারপর লিখলাম, যে অনেকে হয়তো পারো না, অনেকে কথা চিন্তা করে। আচ্ছা, 2 দিলে কেটে দিই, তাহলে এখান থেকে ইউ, ইউ প্লাস হাফ এটি। কিসের মান পেলাম ভাইয়া? গড়বেগ ভির মান পেলাম। কিসের মান পেলাম? গড়বেগ ভির মান পেলাম। আচ্ছা, এবার যদি আমরা একটু আগে যেটা মানে এই যে পেলাম এস সমান ভিটি, এই সমবেগের ক্ষেত্রে যদি বসাই, সমবেগের ক্ষেত্রে যদি ভিটি বসাই, এই এস সমান ভিটি, এই জায়গা এই জায়গা যদি ভির মানে এটা বসে, তাহলে কি দাঁড়ায়? ইউ প্লাস হাফ এ টি ইন্টু কি? ইন্টু টি। তাহলে কি আসবে ভাই? গুণে দেবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে কি দাঁড়াবে? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কার মান? এস এর মান। এটা কি সরল? এ তোমার আরেকটা সূত্র। এ তোমার কি আরেকটা সূত্র? এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এই সূত্রকে আরেকভাবে বসানো যায়। কিভাবে বসানো যায়? এস সমান ভিটি, এস সমান, আচ্ছা এটা মুছে দিই, এখানে থাকুক। এস সমান যে ভিটি, এটা সমবেগের ক্ষেত্রে, তাই না? এস সমান ভিটি কি? সমবেগের ক্ষেত্রে। এখানে এই যে বেগ, যদি গড় বেগ যদি লিখি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, তাও তো হয়, হয় না? তাও তো হয়। এই যে হয়, এখানে কি? এটা সমত্বরণের ক্ষেত্রে। এটা কোন ক্ষেত্রে হয়? এটা হলো সমত্বরণের ক্ষেত্রে। এটা ইম্পর্টেন্ট একটা সূত্র। এটা কোন ক্ষেত্রে হবে? তোমাদের সমত্বরণের ক্ষেত্রে। সমত্বরণের ক্ষেত্রে, সমতলের ক্ষেত্রে তোমাদের এই সূত্র অ্যাপ্লাই করবো তোমরা, ঠিক আছে? আচ্ছা,
এরপরে এতটুকু ক্লিয়ার, মুছে দিয়ে এটুকু বিভিন্ন নোটটা উঠিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে তো কোনো এস নাই, আছে কোনো এস নেই। যদি এখন আমরা এস সম্পর্কিত কোনো রাশি যদি নির্ণয় করতে চাই তখন এখান থেকে কনভার্ট করে আনা যায়। কিভাবে আনা যায়? ধরো দুই পাশে আমি স্কোয়ার করে দিলাম। কি করে দিলাম ভাইয়া? দুই পাশে স্কোয়ার করে দিলাম। ইউ প্লাস এটি তার স্কোয়ার, বি স্কোয়ার সমান সমান, এখানে কি আছে? শুধু কি একটা ব্যাপারে স্কোয়ার না, এখানে কি আছে? এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে প্রথমে আছে কি ইউ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা তো এইভাবে লেখা যায় তাই না? ইউ স্কোয়ার প্লাস টু ইউ এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। এখন যদি আমরা কি করা যায়, এখন এখন যদি এখানে কমন নিই, কি কমন নিই? টু টু কি কমন না বলো তো? কি কমন নিয়ে যায়? এখানে কমন নিয়ে যায় টু এ কমন নিয়ে যায়। কি কমন নিয়ে যায়? টু এ। এখানে টু আছে, এ আছে দুই জায়গায়। টু কমন নিলে এখানে যদি টু কমন নেওয়া মানে কি দুই দ্বারা ভাগ করে দেওয়া। এখানে কিছু নেই মানে কি দুই দ্বারা ভাগ করে দেবো। কি জন্য ভাগ করে দেবো ভাই? সূত্র মেলানো হবে সেই জন্য। যাতে সূত্র আমরা এই ভাগ করার পরে একটা সূত্র পাবো, সেই জন্য সূত্র মেলানোর জন্য এলো এই প্রসেসটা করা। তাহলে কি টু এ যদি কমন কি থাকে? ইউটি থাকে প্লাস এখানে যে দুই দিয়ে ভাগ দেওয়া, তাহলে কি থাকে? হাফ এ চলে যায়, এটা কি থাকে? এ টি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার থাকে। ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা কিসের সূত্র পাইছিলাম? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এটা কিসের সূত্র পাইছিলাম একটু আগে? এটা হলো এস এর সূত্র পাইছিলাম। কি সূত্র পাইছিলাম? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা কিসের মান পাইছিলাম? এস সরণের মান পেলাম। এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে এস যদি লেখা হয় তাহলে কি দাঁড়ায়? ইউ স্কোয়ার প্লাস টু এ এস, কিসের মান দাঁড়ায় বা? ভি স্কোয়ারের মান দাঁড়ায়। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এটা কি তোমার আরেকটা সূত্র। এই যে সূত্রগুলো বের করতেছি, এই সূত্রটাই মূলত তোমাদের গতি অধ্যায় মূলতই হলো তোমাদের বিভিন্ন ম্যাথ সলভ করা লাগবে। সেই জন্য সে ম্যাথ বেসিক যেগুলো সেই ক্লাসটা আজকে করতেছি। এবং এরপরে তোমাদের এই আজকে তো বেশি ম্যাথ করানো যাবে না ভাইয়া, কিন্তু আমার প্রত্যেকটা অধ্যায়কে যে 4টে ক্লাসে দ্বারা ভাগ করেছি, প্রথম ক্লাসে বেসিক করাবো, দ্বিতীয় অধ্যায় তোমাদের মানে পরে যে ক্লাস, সে ক্লাসে তোমাদের এই অধ্যায়ের উপর ম্যাক্সিমাম যত টাইপ ধরে ধরে তোমাদের কি কি ম্যাথ আসতে পারে সেগুলো করে দেওয়া হবে ইনশাল্লাহ। এগুলো করলে তোমার বাকি আর কিছু লাগবে না, কোনো পেইড ব্যাচ বলো, আলাদা কোনো ক্লাস বলো, কোনো ক্লাসে তোমাদের প্রয়োজন হবে না। তাহলে এলা একটা সূত্র। তারপরে আজকে কিছু সূত্র তোমাদের প্র্যাকটিস করে দেবানি, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা এগুলো মুছে দিলাম। তাহলে এখন আমরা কি কি সূত্র পেলাম? কি কি সূত্র পেলাম? প্রথমে যে সূত্র পাইছি সেটা হলো এ সমান সমান বি মাইনাস ইউ বাই টি। দ্বিতীয় এখান থেকে কনভার্ট করে কি পাইছিলাম? ভি সমান সমান ইউ প্লাস এ টি। আরেকটা ভি বেগের যে সূত্র পাইছিলাম, বেগ ভি সমান সমান এস বাই টি। এটা যদি কনভার্ট করা তাহলে কি হয়? এস সমান সমান ভি টি। আচ্ছা আরেকটা সূত্র যেটা পাইছিলাম, এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর যেগুলো সূত্র যেগুলো পাইছিলাম, এস সমান সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এস সমান সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। আর কোন সূত্র পাইছিলাম ভাইয়া? ভি সমান ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আর এটা সাথে লেখা সেটা হলো এস টিপ। টিপ মানে কি? টি তম সময়ে তোমাকে নির্ণয় করবে টি তম সময়ে এ কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে তোমাকে বলে দিল পঞ্চম সেকেন্ডে, কত সেকেন্ডে? পঞ্চম সেকেন্ডে, পঞ্চম সেকেন্ডে একটা অনেকগুলো উপাত্ত দিয়ে বলবে পঞ্চম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এক্ষেত্রে তোমার কি লাগবে? টি। এই সূত্র কি? ইউ প্লাস হবে টু টি মাইনাস ওয়ান। এই সূত্র কি?
ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, এটা হলো এই সূত্র। ঠিক আছে ভাই, এটা কি টি তম সেকেন্ডে কি কিসের সূত্র? এটা কি কোন ক্ষেত্রে? টি তম সময়। চাইলে এই সূত্র অ্যাপ্লাই করবা, তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করবা। এখন তোমাদের চট্টগ্রাম ঢাকা বোর্ড 15, ঢাকা বোর্ড 15 খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আছে, সেটা হলো এই প্রশ্নটা আছে, ঢাকা বোর্ড 15 গতির সমীকরণ কয়টি? গতির সমীকরণ কতটি? কি দিছে ভাই? এটা ঢাকা বোর্ড 15। ইন্টারেস্টিং না? কয়টা বলো তো, বলতে পারো তোমরা? গতির সমীকরণ হলো 4টি। কয়টি গতির সমীকরণ? 4টি। কোন 4টি? এই একটা, তারপরে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ভি স্কোয়ার, আর এই যে একটা, দুইটা, তিনটা, একটা। এই 4টা কি বা এই 4টা হলো তোমার, এই 4টা হলো তোমার গতির সমীকরণ। গতির সমীকরণ কয়টা বললে কয়টা লিখবা? গতির সমীকরণ 4টা। এটা এমসিকিউ তে আসছিল ঢাকা বোর্ড 15 সালে। ঠিক আছে, তাহলে চলো এই সম্পর্কে, এই সম্পর্কিত এই গতির সমীকরণ সম্পর্কিত কয়েকটা ম্যাথ সলভ করে আসি। প্রশ্নটা পড়ে এবার, একটি গাড়ির বেগ 18 মিটার পার সেকেন্ড। একটি গাড়ির বেগ কত? 18 মিটার পার সেকেন্ড। গাড়িটিকে ব্রেক চাপার পর 2 মিটার পার সেকেন্ড মন্দন হতে থাকে। 3 সেকেন্ড পরের বেগ কত? তাহলে শেষ বেগ চাইছে, কি চাইছে আমাদের? শেষ বেগ, বেগ ইকুয়াল টু হোয়াট? শেষ বেগ চাইছে। যেহেতু শেষ বেগ চাইছে, তাহলে কি কি আমরা প্রথমে দেখবো যে প্রশ্নে কি কি উপাত্ত দেওয়া আছে এবং আমাদের কি চাইছে। যা দিয়ে উপাত্ত দেওয়া থাকবে এবং যা যেটা চাইবে সেগুলো একসাথে করে কোন সূত্রে অ্যাপ্লাই করা যায়, কোন ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, সেটা আমরা সেভাবে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আছে একটি গাড়ির বেগ 18 মিটার পার সেকেন্ড। এটা কি? গাড়ির বেগ হলো আদি বেগ ইউ। এটা কিসের মান? আদি বেগ ইউ, 18 মিটার পার সেকেন্ড। গাড়িটিকে ব্রেক চাপার পর 2 মিটার পার সেকেন্ড মন্দন হয়। মানে মন্দন কি? মন্দন হলো ঋণাত্মক ত্বরণ। মন্দন কি? মন্দন হলো ঋণাত্মক ত্বরণ। অর্থাৎ এখানে ধরো 2 মিটার পার সেকেন্ড, এটা কি মন্দন, তার মানে এটার মন্দনের মান হবে বা ত্বরণের মান হবে -2। ত্বরণের মান কি হবে? -2। 3 সেকেন্ড পর সময় দেওয়া আছে 30 সেকেন্ড। দেখো কি কি উপাত্ত দেওয়া আছে, তাহলে সেগুলো দিয়ে আমরা সূত্র অ্যাপ্লাই করবো। প্রথমে দেওয়া আছে ইউ আছে, ভি আছে, টি আছে, এ আছে। ইউ আছে, টি আছে, এ আছে, ভি নির্ণয় করতে হবে। এই কয়টার সমন্বয়ে আমাদের কোন সূত্রে অ্যাপ্লাই করা যায়? চিন্তা করে দেখো তো, কোন সূত্র, যে সূত্রে বা যে ফর্মুলায় এই সবগুলো রাশি আছে। তাহলে কি আছে আমরা জানি, সেটা হলো ভি সমান ইউ প্লাস এ টি। এই সূত্রে ইউর মান বসাও 18 মিটার পার সেকেন্ড যোগ এর মান কত? ত্বরণের মান কত? যেহেতু মন্দন দেওয়া আছে, ভাইয়া ত্বরণ কোথায় পাবো? আমরা জানি যে মন্দন হলো ঋণাত্মক ত্বরণ, এখানে নেগেটিভ বসিয়ে দেবো। মাইনাস কত? 2 ইন্টু টি এর মান কত? টির মান 3 সেকেন্ড। তাহলে কি আসে? 18 মাইনাস 10 টু দি কত? 12। বেগের মান কত? বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে এটার একক কি? এটার অ্যান্সার কি হবে? 12 মিটার পার সেকেন্ড। এই কত হবে? 12 মিটার পার সেকেন্ড। আচ্ছা, দ্বিতীয়টায় কি বলছে? দ্বিতীয়টায় আসো, একটি লোক 10 মিটার পার সেকেন্ড বেগে, এত সেকেন্ড চলে, তার অতিক্রান্ত দূরত্ব কত? এখানে আদি বেগ শেষ বেগ কিছুই বলা নেই, শুধু দেওয়া আছে একটা বেগ। বেগ কত? ভি দেওয়া আছে, বেগ ভি দেওয়া আছে এবং সময় টি দেওয়া আছে। কি দেওয়া আছে? সময় টি দেওয়া আছে, টি। তার অতিক্রান্ত দূরত্ব কত? দূরত্ব কি চাইছে বা এস চাইছে। যেহেতু এস চাইছে, আমরা জানি কি সূত্র? এস সমান ভিটি। এস সমান কি? ভিটি। কারণ কি কি দেওয়া আছে? ভিটি আর এস, এই কয়টা সম্বন্ধে আমরা সূত্র বের করতে জানি। তার কোন সূত্র আমরা জানি? এস সমান ভিটি। ভি এর মান কত? 10। এস এর মান কত?
ভির মান 10 এবং টি মান কত 30 সেকেন্ড, তাহলে কত 300 মিটার। ক্লিয়ার? বুঝছো তোমরা এই ম্যাথ গুলো? খুবই সহজ সহজ ম্যাথ, খুবই সহজ সহজ ম্যাথ। তাহলে চলো আমরা পরের ম্যাথটা করি। পরের যে ম্যাথ এখানে কি বলছে ভাই, স্থির অবস্থান থেকে একটি গাড়ি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চললে 15 সেকেন্ড পর গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? আচ্ছা কি কি, প্রথমে দেখো কি কি দেওয়া আছে আর কি চাইছে সে অনুযায়ী ফর্মুলা ইউজ করবি। প্রথমে দেওয়া আছে কি স্থির অবস্থান, স্থির অবস্থান মানে কি ইউ সমান সমান 0 থেকে একটি গাড়ি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, তখন এ দেওয়া আছে এ সমান সমান 2 চললে 15 সেকেন্ড পর 15 সেকেন্ড টাইম টি 15 মিনিট 15 সেকেন্ড গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব কি হিসেবে এস এসি। আচ্ছা কি কি দেওয়া আছে তাহলে, ইউ আছে, এ আছে, টি আছে আর এ। এই অনুযায়ী কোন ফর্মুলা অ্যাপ্লাই করা যায় বলো তো? বি সমান ইউ প্লাস এটি হয় না, তাহলে কি হয় বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s হয় না, তাহলে কোনটাই ভাই আমরা একটা শুধু জানি এস সমান সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। তো এখানে দেখো খেয়াল করে দেখো ইউ আছে, তোমার টি আছে, এ আছে, কিন্তু এই সূত্র তাহলে অ্যাপ্লাই হবে, বোঝা গেল? এই সূত্র অ্যাপ্লাই হবে, তাহলে এখানে কিভাবে বসাবো? তো এর মান বসে 0, টি কত 15 সেকেন্ড প্লাস হাফ, এর মান কত 2, টি স্কোয়ার 15 স্কোয়ার। 0 সাথে তাই গুণ করা হয় না কেন, কত হবে? 0 সাথে তাই গুণ করা হয়, গুণ করা হয় না কেন, সেটা 0ই হবে প্লাস একটু কাটা তাহলে কত থাকে 15 স্কোয়ার। 15 স্কোয়ার যে এটা উত্তর হবে সেটা হলো উত্তর। 15 স্কোয়ার কত দেখি করে দেখি, 15 স্কোয়ার 225, 15 স্কোয়ার কত ভাই 225 মিটার। তাহলে বোঝা গেল তোমার ম্যাথ গুলো এই টাইপেই আসবে, মানে ত্বরণ সম্পর্কিত যে ম্যাথ এইভাবে এরকম দিয়ে হুবহু তোমার ফর্মুলা যে উপাত্তগুলো লাগবে সেগুলো তোমার প্রশ্নে হুবহু দেওয়া থাকবে, একটু মডিফাই করা লাগে। যেমন কিলোমিটার পার আওয়ার যদি দেওয়া থাকে সেখানে তো মিটার পার সেকেন্ড করে নেওয়া লাগে, বা এরকম থাকলে এরকম তুমি করে নেওয়া লাগে। এবং তুমি খেয়াল করা কি কি আছে প্রশ্নে, কি কি উপাত্ত আছে এবং তুমি কোন সূত্র জানো, তুমি যে সূত্র জানো সেই অনুযায়ী প্রশ্নের উপাত্তগুলো বসিয়ে তুমি এরকম ম্যাথ সলভ করলে বেশিক্ষণ লাগবে না, খুব সহজে ম্যাথগুলো। তাহলে এরপরে আমরা পড়বো পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর যে সূত্রগুলো আছে সেগুলো চলো শুরু করো। এখন আমরা পড়বো ভাইয়া পরন্ত বস্তুর সূত্র। বিশেষ সূত্র পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর সূত্র বা তোমার বিজ্ঞানী গ্যালিলিও আবিষ্কার করে এবং তিনি কিছু কন্ডিশন দিয়ে দেন। কেমন কন্ডিশন? যে তুমি লক্ষণ করে যে উপর থেকে কোনো কিছু নিচের দিকে পড়ে, কিছু সূত্র ফর্মুলা তারা মানে মেনে চলে। তার মধ্যে তারা কিছু কন্ডিশন দেয়, সেটা হচ্ছে যে কোনো কিছু উপর থেকে নিচে পড়ে তাকে বিনা বাধায় পড়তে হবে। তাহলে এমন ভাবে পড়ে যে উপর থেকে নিচে যখন পড়বে তুমি কিছুটা আটকে রাখতে পারবে না, বা তুমি কারো উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না, সে উপর থেকে দেবে নিচের দিকে পড়বে। তাহলে এটা হলো প্রথমেই যে বিনা বাধায় পড়তে হবে এবং মুক্তভাবে পড়তে হবে এবং স্থির অবস্থা থেকে পড়তে হবে। স্থির অবস্থা থেকে কিরম, মানে তুমি কোনো বেগ থেকে সেটা চালাতে পারবে না, কোনো দিক থেকে পারবে না, তুমি স্থির অবস্থা রাখবা, তারপর সেটা আস্তে আস্তে নিচের দিকে পড়ে যাবে, ঠিক আছে? বা নিচের দিকে ফেলানো যাবে। এটা কি মানে তোমার পরন্ত অবস্থার যে প্রথম যে নিয়মগুলো মেনে চলে সেটা। পরন্ত অবস্থার সূত্র কয়টি হবে? পরন্ত অবস্থার সূত্র হলো 3টি। কয়টি সূত্র? 3টি সূত্র। সূত্রগুলো কি কি তাহলে সেগুলো দেখে নি। আচ্ছা স্থির অবস্থান মানে প্রথম সূত্রে কি বলেছে? সূত্র তো 3টা, প্রথম সূত্রে কি বলেছে সেটা তো দেখে নি। প্রথম সূত্রে বলেছে যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ এখানে কি কোনো কোথাও ভর উল্লেখ করা আছে? কোনো ভর উল্লেখ করা নাই। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে স্থির অবস্থান থেকে, ধরো তুমি তোমার ছাদ থেকে একটা ইট, বড় সড়ো একটা ইট এবং একটা কাগজের, ধরো একটা কাগজ মুড়ে ফেলে দিলে, একটা কাগজ ফেললে এবং একটা ভারী ইট ফেললে, ভারী ইট ফেললে, তাহলে বলিছে যে বিনা বাধায় ফেলাতে হবে এবং স্থির অবস্থান থেকে ফেলতে হবে। পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। সমান সময় বলতে কি বোঝাচ্ছে? ধরো
এটা হলো তোমার মাটি, এটা তোমার মাটি। এই ইট আর কাগজ, এই ইট এবং কাগজ দুটা একই সঙ্গে মাটিতে পড়বে, দুটা কি একই সঙ্গে মাটিতে পড়বে, কেউ আগে পড়বে না বা কেউ পরেও পড়বে না। কিন্তু বাস্তবে আসলে এখন দেখা যায় না। বাস্তবে কি দেখা যায় যে ইটি আগে পড়ে, কাগজ পরে পড়ে। কেন এমনটা হয়? তাহলে কি ভাইয়া যে গ্যালিলিওর যে সূত্র এটা কি ভুল বা মিথ্যা? না ভাইয়া, গ্যালিলিওর সূত্র ঠিক আছে। সমস্যা হলো বাতাসের যে বাধা, বাতাসের যে বাধা, উপর দিকে যে বাধা, যে কাগজে যখন পড়ে তখন এর বিপরীতে বাতাসের বাধা পাই, তার কারণে এটা দিকে পড়ে। এখন বা ইটেতে কি মানে ইটে কি বাতাসের বাধা পড়ে না? ইটেও বাতাসের বাধা পড়ে, তবে এটা ভরের কারণে এটা কম বাধা পাই, আর এটা ফাঁপা, সেজন্য এটা বাধা একটু বেশি পাই, বাতাসের বাধা। যার কারণে তোমার ইটটা আগে পড়ে, কাগজটা পরে পড়ে। কিন্তু তুমি যদি এমন কোনো জায়গা মানে যখন এক্সপেরিমেন্ট করে যেখানে তোমার কোনো বাইরে থেকে বাতাসের কোনো বল নেই বা কোনো বাধা নেই, সেখানে যদি তুমি একসঙ্গে ফেলো দেখবা যে ইট এবং কাগজ একই সঙ্গে ফেল। তাহলে দ্বিতীয় সূত্র কি? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। আচ্ছা, প্রাপ্ত বেগ, এই বেগটাকে কি বলি? প্রাপ্ত বেগ এটা হলো ভি ওই সময়ের সমানুপাতিক। সমানুপাতিক মানে আচ্ছা, স্থির অবস্থান বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময় টি। তাহলে সূত্র দ্বারাই কি এটা কি সেটা বুঝতেছি পরে, কিন্তু আগে দেখি এখানে কি বলেছি। ভি সমানুপাতিক টি, এখানে কি বলেছে? ভি সমানুপাতিক টি। আচ্ছা, মানে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ সময় যত বাড়বে ওর বেগও তত বাড়বে, সময় যত বাড়বে বেগও তত বাড়বে। সমানুপাতিক মানে কি? সমানুপাতিক এ বিষয়ে যদি এ থাকে, এ বিষয়ে যদি বি থাকে, বি যদি বাড়ে এও বাড়বে, এ যদি কমে বিও কমবে, এইভাবে বলা হয়। তাহলে কি যদি বি সমানুপাতিক টি বলতে কি বলছে? বি সমানুপাতিক টি, ভি যদি বাড়ে টিও বাড়বে, সময় যদি বাড়ে ভিও বেগও বাড়ে, সময় যদি কমে বেগও কমবে, সময় যদি কমে বেগও কমবে। আচ্ছা, তৃতীয় সূত্রতে কি বলছে? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এই দূরত্ব অতিক্রম করে সেটাকে কি বলে? এ বা এই, যেহেতু পড়ন্ত বস্তু উপর থেকে যেহেতু উপর থেকে পড়ে সেখানে কি হবে? এই হবে, তা ওই সময়ের বর্গের সমানুপাতিক টি স্কোয়ার। ছোট দ্বারাই কি এই সমানুপাতিক টি স্কোয়ার। আচ্ছা, এটা তো শুধু জেনে রাখো। এবার এখানে কিভাবে মেয়াদ আসে? সমানুপাতিক লেখার একটা নিয়ম হলো ভি সমানুপাতিক টি হয়, ভি সমানুপাতিক যদি টি হয় তাহলে ভি ওয়ান বাই ভি টু সমান সমান টি ওয়ান বাই টি টু, এইভাবে আসে। বা এইভাবে লেখা যায় ভি ওয়ান বাই টি ওয়ান টু ভি টু বাই টি টু। সূত্র এটা হলো এর সূত্র। দ্বিতীয় ক্ষেত্রে তৃতীয় সূত্র কি আছে? এই সমানুপাতিক টি স্কয়ার। এখানে কি লেখা যায়? এইচ ওয়ান বাই এইচ টু টু টি ওয়ান বাই টি টু তার হোল স্কয়ার। এটা হলো টিপিও। এই পর্যন্ত ক্লিয়ার? নিউটনের তিনটা সূত্র, এখানে কি কোনো বুঝতে কোনো অসুবিধা বা এই যে প্রতিবেদনগুলো করলাম এতে যদি কোনো অসুবিধা হয় আমাদের এই ভিডিওর কমেন্টে তোমরা বলে দিও, সেখানে ইনশাল্লাহ সলভ করে দেওয়া হবে। আশা করি এতে কোনো সমস্যা হবে না। তা বুঝে দিয়েছে বলতেই এনাফ তোমার জন্য, মোর দেন এনাফ। আচ্ছা ভাই, পরন্ত বস্তুর জন্য যেসব সূত্র আছে এরকম বি সমান ইউ প্লাস জিটি, এগুলো কি আমার আলাদা করে মুখস্থ করা লাগবে? না ভাই, এগুলো তোমার আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা আগে যে সূত্রগুলো জানি সেগুলো সমান্তরালের ক্ষেত্রে বা আনুভূমিকের ক্ষেত্রে, এখন আমরা সেইগুলোই করব শুধু পরন্ত বস্তুর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে ভাই? পরন্ত বস্তুর ক্ষেত্রে। যেমন আমরা আগে জানতাম, আগে যে সূত্র পড়েছি বি সমান সমান ইউ প্লাস এটি, বি সমান সমান ইউ প্লাস এটি, এই সমান সমান ইউটি প্লাস হাফ হাফ এ টি স্কোয়ার, এই সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবারে কি বলেছিলাম? বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এগুলো কিসের ক্ষেত্রে? বা আনুভূমিকের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে এগুলো? আনুভূমিকের ক্ষেত্রে।
আনুভূমিকের ক্ষেত্রে। এখন যদি এগুলো আমরা পন্ত বস্তুর ক্ষেত্রে বা যে উপর থেকে নিচে পড়ছে বা নিচ থেকে উপরে যাচ্ছে এই ক্ষেত্রে যদি এই সূত্র অ্যাপ্লাই করি তখন কি এই সূত্রে অ্যাপ্লাই করা যাবে না, এই সূত্রে অ্যাপ্লাই করা যাবে না। কিভাবে অ্যাপ্লাই করব সেগুলো হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে। এই যে প্রথম যে সূত্র আছে ভি সমান সমান ইউ প্লাস এ কিসে কি নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে। কোন ক্ষেত্রে ত্বরণ? আনুভূমিক বরাবর ত্বরণ। কিন্তু যখন উপর থেকে নিচে পড়ে বা নিচ থেকে উপরে যায় সেক্ষেত্রে ত্বরণ কিন্তু এটা নির্দেশ করে না। তখন কোন ত্বরণ নির্দেশ করে? তখন নির্দেশ করে অভিকর্ষ ত্বরণ জি। অর্থাৎ এই সূত্রের ক্ষেত্রে জি আর এর ক্ষেত্রে জি বসাবো, এর ক্ষেত্রে কি বসাবো? জি বসাবো। এবং আনুভূমিকের সরণ এস, তার পরিবর্তে উচ্চতা এইচ বসাবো। তার বিপরীতে উচ্চতা কি বসাবো? এইচ বসাবো। তাহলে বি সমান ইউ প্লাস এর জায়গায় কি বসাবো? জি টি। এই একটা সূত্র। দ্বিতীয় ক্ষেত্রে এইচ না, আমি তখন বললাম এস, ওখানে কি বলেছিলাম? এস। এখানে এসে জায়গায় কি বসাবো? এইচ সমান সমান ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার এবং ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। এবার কোন ক্ষেত্রে যখন উপর থেকে নিচে পড়বে বা অভিকর্ষীয় ত্বরণের পক্ষে পড়বে বা অভিকর্ষ ত্বরণের প্রভাবে নিচের দিকে পড়বে, এগুলো হলো এই ক্ষেত্রে। কিন্তু যখন অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে যাবে অর্থাৎ নেগেটিভ, অভিকর্ষ ত্বরণের মান যখন নেগেটিভ হবে তখন কি সূত্র? তখন বি সমান সমান ইউ প্লাস মাইনাস জি ইন্টু টি, এইভাবে সবগুলো হবে। কি যাবে? বি সমান সমান ইউ মাইনাস জিটি। তৃতীয় ক্ষেত্রে এইচ সমান সমান ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তারপরে বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। এগুলো কখন? অভিকর্ষ ত্বরণের বিপরীতে বা উপরে নিক্ষেপ করলে। কোন ক্ষেত্রে? উপরে নিক্ষেপ করলে, উপরে নিক্ষেপ করলে এই ফর্মুলা অ্যাপ্লাই হবে। আর এগুলো কোন ক্ষেত্রে? অভিকর্ষীয় ত্বরণের প্রভাবে নিচে পড়লে, অভিকর্ষ ত্বরণের প্রভাবে নিচে পড়ে। ভাবে নিচে পড়ে। তাহলে এবার আমরা করব সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্র। কি করবো এবার ভাইয়া? সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্রে। সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্র। সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্র কি? সর্বোচ্চ উচ্চতা, এটা ধরো সর্বোচ্চ উচ্চতা কি? এ হলো ভূমি। ভূমি থেকে তুমি কোনো একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করেছো, বস্তুটা ঠিক এত মিটার বা এত উচ্চতায় উঠলো, এখানে বস্তুটা উঠলো। এই যতটুকু উচ্চতায় বস্তুটা উপরে উঠতে পারে সেটা হলো সর্বোচ্চ উচ্চতা। এখন সর্বোচ্চ উচ্চতায় যেটা হয় সেটা হলো এখানে দেখো কোনো কিছু যখন উপর দিকে ছড়ে ফেলা হয় বা ছড়ে মারা হয় উপরের দিকে, তখন উপরে উঠে এটার বেগ, শেষ বেগ জিরো হয়ে যায়। শেষ বেগ কি হয়ে যাবে? শেষ বেগ জিরো হয়ে যায়। তখন এই জিনিসটা আবার উপর থেকে নিচের দিকে পড়ে। আর সর্বোচ্চ নির্ণয়ের যে সূত্র আছে সেটা হলো, আমরা জানি কি বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, আমরা একটু এটা জানি। কিন্তু দেখো এদিকে উপর দিকে নিক্ষেপ করা হয়েছে, তার কারণ কি ভাই? এটা অভিকর্ষের বিপরীতে কাজ করতেছে। অভিকর্ষের বিপরীতে কাজ করলে কি হবে? বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু মাইনাস জি। কারণ জি কি? জি সবসময় অভিকর্ষদের প্রভাবে নিচের দিকে পড়ে। যখন আমরা একে বল প্রয়োগ করে উপর দিকে পাঠাবো তখন এটাকে নেগেটিভ জি হয়ে যাবে। বা বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি বা আচ্ছা ভির মান কত? সর্বোচ্চ উচ্চতায় ভির মান কত? জিরো। আমরা এটাকে বই করেছি কি সর্বোচ্চ উচ্চতায় ভির মান জিরো, কারণ সর্বোচ্চ উচ্চতায় যে এটা শেষ বেগ হলো জিরো হয়ে যায়, তখন এটা জিরো হয়ে আবার বেগ বাড়তে বাড়তে নিচে পড়ে, তখন এটাকে আবার বেগ ম্যাক্সিমাম হয়ে যাবে। শেষ বেগের মান কত? জিরো। জিরো সমান ইউ স্কোয়ার
মাইনাস 2g এইচ বা 2g এইচ সমান ইউ স্কয়ার বা এইচ সমান ইউ স্কয়ার বাই 2g। তাহলে আমরা কি পেলাম? সর্বোচ্চ উচ্চতা এইচ কে বড়তে এইচ দ্বারা প্রকাশ পেলাম। সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতা এইচ সমান ইউ স্কয়ার বাই সর্বোচ্চ উচ্চতা এইচ সমান কি ইউ স্কয়ার বাই 2b। ক্লিয়ার? এটা এবার আমরা পড়বো বিচরণকাল। এটা কোনো উঠে নাও। আচ্ছা, বিচরণকাল কি? বিচরণ কাল বিচরণকাল কতটুকু উপরে থাকবে বা কতটুকু শূন্যে বেশি থাকবে বা কতক্ষণ ভাসমান থাকবে। বিচরণকাল কি? কতক্ষণ ভাসে থাকবে, কতক্ষণ বেশি থাকবে। আচ্ছা, তাহলে কতটুকু বেশি থাকবে এর মানে কি, যখন আমরা এই জায়গা থেকে বল প্রয়োগ করে কোন একটা বস্তু উপর দিকে নিক্ষেপ করব, ঠিক এই পয়েন্টে যে শেষ বেগ 0 হয়ে আবার নিচের দিকে নেমে আসবে। এখান থেকে এই পর্যন্ত যেতে এবং এখান থেকে আবার এই পর্যন্ত আসতে ঠিক যতটুকু সময় লাগবে, ধরো এখান থেকে যদি সময় লাগলো টি, আবার এখান থেকে নেমতে আসতে লাগলো আবার টি, তাহলে দুইটা টি যোগ করলেই তো একটা বিচরণকাল পাওয়া যাবে। বিচরণকাল বলতে টি সমান টি প্লাস ছোট হাতের আরেকটা টি। এখান থেকে যতটুকু সময় লাগবে, যেখান থেকে নামতে ঠিক ততটুকুই সময় লাগবে, দুইটা টি যোগ করলে আমরা বিচরণকাল টি পাওয়া যাবে। আচ্ছা, এখানে টিটা কিভাবে নির্ণয় করবো? আমরা জানি সূত্র কি, বি সমান ইউ প্লাস জিটি। এখানে বি হলো শেষ বেগ, ইউ আদি বেগ, জি হলো অভিকর্ষ ত্বরণ, টি হলো সময়। কিন্তু এটাকে অভিকর্ষ বিপরীতে জানা হচ্ছে না, অভিকর্ষ বিপরীতে তো যাচ্ছে, যেহেতু অভিকর্ষ বিপরীতে যাচ্ছে তাহলে আমরা শুধু এই ক্ষেত্রে নির্ণয় করবো। তাহলে এটাও যাওয়া হবে যে সময় হবে, এটাও একই সময় হবে, দুটা যোগ করলে আমাদের বিচরণকাল বেরিয়ে আসবে। তাহলে প্রথমে ইউ বসালাম, জি কি নেগেটিভ জি হবে মাইনাস জি ইন্টু টি, বা শেষ বেগ কত 0, তাহলে জিরোকে লেখা লাগে না, বা টি সমান ইউ বাই জি। এখানে কি বি সমান, তাহলে টি সমান কি বললাম ভাইয়া, টি সমান ইউ বাই জি। তাহলে বড় হাতের টি কি হবে, এখানে একটা ইউ বাই জি যোগ এখান থেকে এটুকু যেতে লাগে হলো ইউ বাই জি, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে সময় লাগবে ইউ বাই জি, তাহলে দুইটা ইউ বাই জি যোগ করে দিলাম সমান এসে কি হয়, কি কমন দিলে 2u বাই জি, অর্থাৎ বিচরণকাল টি সমান 2u বাই জি। বিচরণকাল টি সমান কি 2u বাই জি। আর এটা শুধু একটা ক্ষেত্রে, বা এই পর্যন্ত উঠতে বা এই পর্যন্ত নামতে একই সময় ব্যয় হয়। তো চলো এই সম্পর্কে এই টাইপের কয়েকটা প্রশ্ন সমাধান করে আসি। আচ্ছা ভাই, এখানে কি বলিছে, আমরা প্রথমে প্রশ্ন পড়ব, দেখবো যে কি কি চাইছে এবং কি কি উপাত্ত দেওয়া আছে। প্রথমে পড়ি, কামাল 12 মিটার পার সেকেন্ড বেগে, বেগে, তাই ইউ বা ভি, ইউ একটি বল খাড়া উপরের দিকে, কোন দিকে বা উপর দিকে, তাহলে এটা কি নেগেটিভ ডি হবে না, উপরের দিকে থাকলে কি হবে নেগেটিভ জি মাইনাস ডি দিকে নিক্ষেপ করলো। বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। আমরা জানি কি সর্বোচ্চ উচ্চতার সূত্র কি, আমরা জানি কি সর্বোচ্চ উচ্চতা এইচ সমান কি, বা সর্বোচ্চ উচ্চতা এইচ সমান ইউ স্কয়ার বাই 2 সর্বোচ্চ এইচ সমান কি ইউ স্কয়ার বাই 2g। এখানে ইউর মান কত 12, তাহলে 12 স্কয়ার বাট 2 ইন্টু 9.8, এই মানটা আসবে, সেটা হলো এর সর্বোচ্চ উচ্চতা। খুব সিম্পল না, প্রশ্নগুলো খুবই সোজা। আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্ন কি বলেছে, বলটির বিচরণকাল নির্ণয় করো। বিচরণকাল সমান কি টি, কতটুকু বেশি থাকবে। 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা জানি কি বিচরণকাল টি সমান বিচরণকাল
টি সমান কি, সরি, টু ইউ বাই বি। ইলেকট্রিক্যাল টি সমান টু ইউ বাই বি। মেকানিক্যাল টি সমান কত ভাই, টু ইউ বাই জি। তাহলে টু গুণ ইউর মান কত, ইউর মান দেওয়া আছে এখানে হলো 12 বা 12 মিটার পার সেকেন্ড। তাহলে তো গুণ 12 বাই 9.8, যে মানটা আসবে এটা হলো এর বিচরণ কাল। ঠিক আছে না? এই হলো তোমাদের প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নগুলো পড়ি। প্রথম প্রশ্ন বলিছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে, এত বেগে উপরের দিকে, খাড়া উপরের দিকে, তাহলে এটা কি আদিবেগ ইউ। নিক্ষেপ, নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে, কত উচ্চতায় উঠতে গেলে কি আমি সর্বোচ্চ উচ্চতা এইচ চাইছে আমাদের, কি সর্বোচ্চ উচ্চতা সূত্র কি না, শুধু সূত্র বসাই দেবো। 10/24 এমসিকিউ প্রশ্ন। সর্বোচ্চ উচ্চতা এইচ সমান সমান ইউ স্কোয়ার বাই 2g। আর ইউর মান কত, 72 কিলোমিটার পার আওয়ার। এখানে কিলোমিটার পার আওয়ারকে কিভাবে মিটার পার সেকেন্ড বানাতে সেটা তোমাদের শিখাইছি। এভাবে বানাবো, এইভাবে বানাবো। কি আছে, 72 কিলোমিটার পার আওয়ার। 72 কিলোমিটার পার আওয়ার কে, কিলোমিটার পার আওয়ার কে প্রথমে 72 গুণ 1000, 1000 দ্বারা গুণ দিলে এটা কি হয়ে যাবে ভাই, 1000 দ্বারা গুণ দিলে এটা কিলোমিটার থেকে মিটার হয়ে যাবে। আমরা জানি 1000 মিটারের সমান সমান 1 কিলোমিটার। আর নিচে যেহেতু পার আওয়ার আছে, মানে আওয়ার দ্বারা ভাগ আছে, নিচে কি দ্বারা ভাগ আছে, আওয়ার দ্বারা ভাগ। সেখানে আওয়ার দ্বারা আমরা আওয়ার মুছে দিয়ে এখানে লিখবো সেকেন্ড। তাহলে কত সেকেন্ড, মানে 3600 সেকেন্ডে 1 ঘন্টা। মানে 32,000 ভাগ 3600 কত হয়, 72,000 ভাগ 3600। এটা আমরা জানি হলো 20 মিটার পার সেকেন্ড হয়। কত হয়, 20 মিটার পার সেকেন্ড। আর এটা কি হবে, 20 মিটার পার সেকেন্ড তার স্কোয়ার ভাগ 2 গুণ 9.8। এটা কত আসে, এটা তোমাদের আসে হলো 20.4 মিটার, 20.4 মিটার। তাহলে কোনো বস্তুকে খাড়া উপর দেখে নিক্ষিপ্ত করলে সর্বোচ্চ এই 20.4 মিটার উচ্চতা এটা উঠতে পারবে যদি এই আদিবেগে নিক্ষিপ্ত করা হয়। অবশ্যই এটা শেষ। এর পরের প্রশ্ন কি বলিছে, 100 মিটার উচ্চতা থেকে, এবার আছে উচ্চতা দেওয়া আছে, কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। উচ্চতা থেকে একটি বস্তুকে নিচে ফেলে দেওয়া হলো, কোথায় ফেলে দেওয়া হলো, ভূপৃষ্ঠে ফেলে দেওয়া হলো। এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করে, তাহলে এখানে কি চাইছে, এবার আগের বার চাইছে কত উপরে উঠতে পারে, এবার বলছে কত নিচে, কত বেগে আঘাত করে, এটা কি চাইছে, শেষ বেগ ভি চাইছে। আচ্ছা, এটা কোথায় কোথায় আসছে, রাজশাহী বোর্ড 20 আসছে, কুমিল্লা বোর্ড 24 আসছে। তাহলে দেখো কত ইম্পর্টেন্ট, 2 জায়গা আসছে এই প্রশ্নটা। কিন্তু সত্যি জানি কি আমরা, আমরা জানি কি কত বেগে আঘাত করে, আমরা জানি কি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। এখান থেকে আমরা ভি বের করবো। তাহলে আমরা জানি কি ভি বের করতে গেলে কি স্কোয়ার উঠে দেখলে এই পাশে কি চলে আসবে, রুট চলে আসবে। ভি সমান সমান রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। কোনো উচ্চতা থেকে যদি ফেলে যাও তখন সেটাকে স্থিরভাবে ফেলে দেওয়া। তাহলে এখানে কি ধরে নেবো, ইউ সমান সমান 0, ইউ সমান কি ধরে নেবো, ইউ সমান 0। তাহলে এখানে কি হবে, রুট ওভার 0 স্কোয়ার প্লাস 2 গুণ 9.8 গুণ এইচের মান কত, 100 মিটার। 100 গুণ 2 রুট ওভার, ক্যালকুলেট করতে হবে এটা কি আসে দেখি, 100 গুণ 9.8 গুণ 2 রুট ওভার অ্যান্সার 44.27। কত আসে ভাই, 44.27 মিটার পার সেকেন্ড। এই বেগে এটা ভূপৃষ্ঠে আঘাত করে সামথিং। ঠিক আছে ভাই, বোঝা গেল, খুবই ইজি। তাহলে আমাদের ক্লাস আজকে এ পর্যন্ত শেষ। মানে তোমাদের আজকে তাহলে কি কি করলাম, প্রথমে আমরা করলাম স্থিতি ও গতি, যে টাই ব্যাগ স্থিতি এবং গতি শিখালাম। স্থিতি কি, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন যদি না হয় তাহলে সেটা স্থির, এবং গতি সে অবস্থাকে স্থিতি বলে। এবং গতি কি, গতি হলো স্থিতির বিপরীত রাশি। অর্থাৎ সময়ের সাথে কোনো বস্তু যদি ইসের পরিবর্তন হয়, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান যদি পরিবর্তন হয় সেটা গতিশীল, এবং বস্তুর অবস্থাকে গতি বলে। তো দ্বিতীয়টা টাইপে কি শিখলাম, স্কেলার ও ভেক্টর রাশি। আমাদের রাশি সাধারণত 2 প্রকার, স্কেলার এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি হলো যে রাশি প্রকাশ করতে শুধু মানে শুধু মান দ্বারা যে রাশি প্রকাশ করা যায় সেটা হলো স্কেলার রাশি। এবং ভেক্টর রাশি কি, যে রাশি প্রকাশ করতে মানের সাথে সাথে দিকও লাগে। ভেক্টর রাশি কি, দিকও লাগে, দিক। এটা তোমাদের সুন্দরভাবে করাই দিচ্ছি। দ্বিতীয় টাইপ 3 হলো দূরত্ব, দূরত্ব সরণাবেগ। দূরত্ব কি, একা বেঁকা পেয়ে যেখানে যাওয়া না কেন ঠিক যতটুকু ডিস্টেন্স ঘুরে যায় সেটা হলো ওর দূরত্ব। এবং
সরণ কি সমানুপাতিক নির্দিষ্ট যে বেগে সরল রেখা বরাবর এদের যাত্রাস্থান এবং গন্তব্যস্থানের মাধ্যমে যে সরলরেখিক দূরত্ব সেটা হলো এর সরণ। আচ্ছা, দূরত্ব এবার আছে দ্রুতি এবং বেগ। দ্রুতি হলো দূরত্বের সাথে সম্পর্কিত দ্রুতি এবং বেগ হলো সরণের সাথে সম্পর্কিত। ঠিক আছে, এই দুটা মনে রাখবা। তাহলে দ্রুতি কি? দ্রুতি হলো স্কেলার। এবং বেগ কি? বেগ হলো ভেক্টর। বেগ কি? বেগ হলো ভেক্টর রাশি। আর দ্রুতি কি? দ্রুতি হলো স্কেলার রাশি। এরপরে শিখলাম ত্বরণ কি, মন্দন কি। মন্দন হলো ঋণাত্মক ত্বরণ, মানে যেখানে জির মান পজিটিভ আছে সেখানে জির মান এখানে নেগেটিভ বসে। আর এবার শিখলাম গতির সমীকরণ। তারপরে শিখলাম পদন্ত বস্তুর সূত্র। গতির সমীকরণ কি কি? যেরকম বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, বা বি সমান ইউ প্লাস জিটি, এ সমান বি মাইনাস ইউ বাই টি, এইগুলো। তারপরে পদন্ত বস্তুর সূত্র কি কি শিখলাম? এই সমান বা সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগে, কত বেগে নিচে আঘাত করবে, এই যে সূত্রগুলো এগুলো। কেউ যদি এইগুলো করে যায়, শুধুমাত্র আমাদের বেসিক ক্লাস। আচ্ছা, এই ক্লাসের পরে তোমাদের যে ক্লাসটা নেওয়া হবে সেটা হলো, এই ক্লাসের পরে আমরা 2 নম্বর যে ক্লাস, এই ক্লাসটা নেব তোমাদের এই গতি অধ্যায়ের উপরে। যে তোমাদের গাণিতিক যে সমস্যা আছে, ম্যাথ সলভ ক্লাস, সেই ক্লাসটা নেবো। এটা খুব শীঘ্রই আমার চ্যানেলে পেয়ে যাবে, ম্যাথ সলভ ক্লাস। এরপরে তৃতীয় যে ক্লাসটা হবে সেটা হলো এমসিকিউ সলভ ক্লাস। এই অধ্যায়ে গতি অধ্যায়ের উপরে যত এমসিকিউ আছে ম্যাক্সিমাম হবে 200-250 এমসিকিউ হবে, সেই এমসিকিউ সলভ ক্লাস। 4 নম্বরে যেটা পাবো সেটা হলো সৃজনশীল সলভ ক্লাস। সৃজনশীল সলভ ক্লাস। এরপরে এই যে এই কয়টা এবং এই কয়টা ক্লাস করার পরে তুমি তোমার পরীক্ষায় 95% মার্ক ইজিলি পেয়ে আসবা, একদম ইজিলি, গ্যারান্টি। 95% মার্ক তুমি এমনি পেয়ে আসবা। এবং এই ক্লাসগুলো করার পরে তোমার যদি কোনো সমস্যা থাকে, বা আজকে যে ক্লাসটা করলা ওই বেসিক ক্লাসের পরে তুমি যদি কোনো জায়গায় না বুঝে থাকো, তাহলে আমাদের প্রবলেম সলভিং বক্স আছে, প্রবলেম সলভিং, এই যে প্রবলেম সলভিং যে বক্স আছে এখানে তুমি কমেন্ট করে রাখতে পারবা। তার মধ্যে পরে আমাদের যে মেন্টর টিম আছে বা আমি, সেগুলো সলভ করে দেবো। এটা কোথায় পাবা তুমি? আমাদের ফেসবুক যে রুট অফ পেশেন্সের যে ফেসবুক যে পেজ এবং ফেসবুক যে গ্রুপ আছে, সেখানে তুমি এটা প্রবলেম সলভিং বক্স দেখো ফিচার করা আছে, সেখানে তুমি এটা পেয়ে যাবা। তাহলে এগুলো ক্লাস করার পরে তুমি 90% মার্ক ইজিলি উঠায় আনতে পারবা। ঠিক আছে। আর যদি মনে করো যে ক্লাসটা ভালো লাগে থাকে, তাহলে ক্লাসে একটা লাইক দিও। আর পরবর্তী ক্লাস তুমি, তোমার কাছে যদি আপডেট আসতে চাই, পরবর্তী ক্লাস যদি পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটা তুমি একটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমাদের রোড অফ পেশেন্স এর ফেসবুক পেজে একটা লাইক দিয়ে রাখো, যেহেতু এই যে আমাদের আজকে প্রথম ক্লাস, আমাদের চ্যানেল আজকে এটা প্রথম ক্লাস। তো পরবর্তী ক্লাস করো। আর যদি তোমার যদি মনে হয় যে ক্লাসটা তোমার ভালো লাগে থাকে, বা তোমার কোনো বন্ধু যদি এই ক্লাসটা পেয়ে উপকৃত হয়, তাহলে তোমার এই ক্লাসটা তোমার সে বন্ধুকে তুমি শেয়ার করে দিতে পারো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।